আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবর নাই বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ক্যাপশন দেখে হয়তোবা বুঝতে পেরেছো যে এই ক্লাসটি কোন সম্পর্কিত হতে যাচ্ছে। আজকের ক্লাসটি সকল বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা আছো তাদের জন্য 160টি প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ানো হবে এবং এই ক্লাসটি থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক কমন পাবে। শুরুতেই জানিয়ে দাও যে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু ঝটপট জানিয়ে দাও। ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু ঝটপট জানাও। এবং প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে এই ক্লাসটি শেয়ার করে রাখো, কারণ আজকের এই ক্লাসটি থেকে আমি এতটুকু নিশ্চয়তা তোমাদেরকে দিচ্ছি যে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন কমপক্ষে হলেও 5 থেকে 6 মার্ক তুমি হুবহু কমন পাবে। এবং যে ব্যাখ্যাগুলো দিব এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো বলবো সেইখান থেকে তো শতভাগ কমন পাবে। তোমরা একটু জানাতে থাকো, তারপর হচ্ছে আমি মূল ক্লাসটি শুরু করব। আজকের ক্লাসের পিডিএফ যদি পেতে চাও তাহলে প্রথমেই নিজেদের টাইমলাইনে শেয়ার করতে হবে এবং যারা হচ্ছে পরীক্ষা দিচ্ছে এমন ভর্তিচ্ছু 10 জন বন্ধুকে মেনশন করে জানিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমাকে জানালে এই যে দেখো তোমাদের জন্য উত্তর রেডি আছে, অর্থাৎ এখানেই তোমাদের 160টা প্রশ্ন একেবারে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এই যে উত্তর সহ যেগুলো আছে একেবারে তোমাদেরকে উত্তর সহ মানে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো এই যে উত্তর সহ প্রত্যেকটা তোমরা পেয়ে যাবা। আগে তোমাদেরকে শেয়ার করতে হবে আর কি, এবং 10 জন বন্ধুকে মেনশন করতে হবে। আমাদের প্রথম প্রশ্নটি দেখো বলেছে লিটগার শব্দের অর্থ কী, অর্থাৎ তোমাকে জানতে হবে বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পরিভাষা। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পরিভাষা বলা হয়। এখানে দেখো এর পাশাপাশি আরও যেগুলো গুরুত্বপূর্ণ এখানে আছে, এটা উত্তর করতে থাকো। এর পাশাপাশি দেখো তোমার আসতে পারে যে সেন্সাস শব্দের অর্থ কী, সেন্সাস শব্দের অর্থ কী। তারপর আসতে পারে দেখো ডায়ালেক্ট শব্দের অর্থ কী। তারপর আসতে পারে দেখো যে এলিয়েন শব্দের অর্থ কী। তারপর বিগত বছরে আরও যেগুলো গুরুত্বপূর্ণ ছিল আর কি, যেমন এখানে আছে ক্যাবিনেট শব্দের অর্থ কী। আরও কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা আমি রেখেছি আজকের ক্লাসে। 10 জন বন্ধু না থাকলে আমাকে মেনশন করে দাও। তাহলে দেখো লিটগার শব্দের অর্থ হচ্ছে পরিভাষা হবে, কী হবে? খতিয়ান হবে। এখানে খতিয়ান, এটা তো পরিভাষা। এর পাশাপাশি দেখো সেন্সাস শব্দের অর্থ একটু জানো তোমরা। 10 জন বন্ধু যদি না থাকে সেক্ষেত্রে যারা ভার্সিটিতে দেবে তাদেরকেও তুমি হচ্ছে শেয়ার করতে পারো। এর পরে দেখো যার অন্য উপায় নেই, এক কথায় প্রকাশ করলে কি হবে। দেখো এক কথায় প্রকাশ থেকে তোমাদের প্রশ্ন আসবে একটা, পরিভাষা থেকে একটা আসবে, সমার্থক শব্দ থেকে একটা আসবে। এগুলো কিন্তু জাতীয়, সবাই জানে যে এগুলো এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে আর কি। দেখো সেন্সাস শব্দের অর্থ হচ্ছে আদমশুমারি হবে, কি হবে? আদমশুমারি। এরপর দেখো ডায়ালেক্ট, এটা হচ্ছে উপভাষা হবে, কি হবে? উপভাষা। এরপরে এলিয়েন, এরপরে দেখো আছে ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রী, দেখো পরিষদ আছে, মন্ত্রী সব বলা হয় আর কি। আর এলিয়েন হচ্ছে পূর্ব শর্ত আছে। মন্ত্রী পরিষদ। এরপরটা দেখো যার অন্য উপায় নেই তাকে কি বলা হয়? নিরুপায়, অন্যপায়, উপায়হীন। এটা তো হবে না।
একটু মিলিয়ে নাও, আমি বলতেছি। দেখো পূর্ব শর্ত হবে, হ্যাঁ। এরপরে হচ্ছে দেখো এখানে আছে অনন্যোপায় হবে, কী হবে? যার অন্য উপায় নেই তাকে বলে অনন্যোপায়। আমি চেয়েছিলাম তোমাদের মানে প্রতিদিনই হচ্ছে যাতে ক্লাস নিতে পারলে আর কি ভালো হতো, তো আমারও ব্যস্ততা রয়েছে, অনেক ব্যস্ততার মধ্যেও মানে আজকে ক্লাসটি নিতে হচ্ছে তোমাদের। এরপর পরবর্তীতে তোমাদের 18 তারিখের পর আরও 4-5টা ম্যারাথন ক্লাস পাবে তোমরা। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এটা হচ্ছে তোমার খতিয়ান হবে, এটা হচ্ছে অনন্যোপায় হবে, আর এটা হচ্ছে দেখো সেন্সাস আদমশুমারি, ডায়ালেক্ট হচ্ছে উপভাষা, এলিয়েন হচ্ছে পূর্বসত্ত্ব, ক্যাবিনেট হচ্ছে মন্ত্রী পরিষদ। কী হবে? মন্ত্রী পরিষদ। পরের প্রশ্নগুলো দেখো, বলছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? কোন সমার্থক শব্দগুলো গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমাদের জিকের বস কমেন্ট করেছে, ঝটপট একটা সুখবর দিব স্যারকে নিয়ে। দেখো সমুদ্র, এরপরে তোমরা হচ্ছে পড়বা পানি, তারপর হচ্ছে দেখো সূর্য, তারপর হচ্ছে পাখি, এরপরে হচ্ছে পুষ্প, তারপরে আছে হচ্ছে তোমাদের এই যে পানি, তো এখানে তোমার জল এখানে চলে আসবে আর কি, সমুদ্রতে এখানে আছেই। এরপর সূর্যের সমার্থক শব্দ কি? তারপর হচ্ছে ঢেউ, বা এখানে আমরা বলতে পারি বিচি, গতবার যেটা এসেছে মানে সমুদ্র সৈকত, সি বিচ থেকে কিন্তু বিচি এসেছে, অর্থাৎ তোমার এখানে উর্মি, ঢেউ বা হচ্ছে এটা সমার্থক শব্দ। তবে পানি, সূর্য, তারপরে পাখি, পুষ্প, সূর্য, তারপর হচ্ছে ঢেউ, তারপরে হচ্ছে তোমার আকাশ, রাত, এইগুলো তোমরা পড়বা। এখানে বলেছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? বলো তো কি হবে? হ্যাঁ, শাওন ড্যাশ। আজকে অবশ্য যারা পরীক্ষা দেয়নি তাদের কাছ থেকে তো জরিমানা নিবই। যারা শেয়ার করছে তারা হচ্ছে এই পিডিএফটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পেয়ে যাবে। উত্তর সহজে 160টা প্রশ্ন আছে, তারা পাবে। এই যে তুমি যে মেনশন করছো, এটা স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাইলে আমি দিয়ে দিব, অন্যথায় পাবে না। সঠিক উত্তর কী হবে? দেখো নদী কান্ত হবে। অনেকে এটা জানতে না, নদী কান্ত এটা হচ্ছে যে সমুদ্রের সমার্থক শব্দ, এটা অনেকেই জানতে না। কারক থেকে দেখো একটা প্রশ্ন এসেছে, দেখো বাকি ক্রিয়াপদের সাথে যে নামপদের যে সম্পর্ক, সেটা তোমার হচ্ছে কারক হবে। কী হবে? কারক। এখন এখানে দেখো বলেছে ছাদ থেকে পানি পড়ে, তার এর মানে হচ্ছে কি? দেখো ছাদের কোথাও ফাটল আছে, ওই ফাটল দিয়ে পানি নিচে পড়ছে, তাহলে ছাদের সাথে ওই পানির সম্পর্কটা কি বলো তো? মাইনাস হচ্ছে। আর আমরা জানি সম্পর্ক যখন মাইনাস বোঝাবে, তবে বিচ্যুত বোঝাতে পারে, তখন সেটা কী হবে বলো তো? অপাদান কারক হবে। কী হবে? অপাদান কারক হবে। এখন ছাদ থেকে পানি পড়ে, এখানে একটা বিভক্তি আছে দেখো, থেকে। আমরা জানি হতে থেকেছে, এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। কোন বিভক্তি? পঞ্চমী। তাহলে কী হবে বলতো? যে ছাদ থেকে পানি পড়ে, এখানে এটা কোন কারকে কোন বিভক্তি? এর অপাদানে কি হবে? পঞ্চমী হবে। অপাদানে পঞ্চমী, অপাদানে কি হবে? পঞ্চমী হবে। পরের প্রশ্নটি দেখো, রতনে রতন চেনে, এখানে রতনে শব্দের কারক ও বিভক্তি কি? আরেকটা বলেছে কোনটি? অধিকরণ কারকে শূন্য বিভক্তি। বলো। রতনে রতন চেনে, আর তারপরে হচ্ছে কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তি? একটু ঝটপট জানাও। শেষ পর্যন্ত থাকবা। তুমি যে এখানে কোন প্রশ্নগুলো পারছো, প্রথম যে 40টার মধ্যে কে কয়টা পারছো, এটা অবশ্যই আমাকে জানাবা। তোমার প্রস্তুতিটা কোন লেভেলে আছে সেটা তুমি আজকের এই প্রশ্নগুলোর মাধ্যমে যাচাই করতে পারবা। 4 সি জানিয়েছো। 5 নম্বর দেখো, এখানে রতনে রতন চেনে, এখানে চেনার কাজটা কি করছে বলো? যে রতন, অর্থাৎ একটা বাক্যে যে কাজটি করে আর কি, যেমন আমার সর্বাঙ্গ দংশিল মোর নাগ নাগাবালা, মানে আমার সর্ব অঙ্গ দর্শন করলো নাগ নাগাবালা। তারপরে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? তাহলে ধান খাওয়ার কাজটা কি করেছে বলো তো? বুলবুলি। তাহলে এখানে কি হবে বলো তো? এই যে এখানে বলেছে রতনে রতন চেনে, তাহলে রতনটা হচ্ছে কি বলতো? এখানে কর্তা, আর কর্তায় দেখো কোনো বিভক্তি যদি না থাকে তখন সেটা কি হবে বলো তো? কর্তায় শূন্য হবে। কি হবে? কর্তায় শূন্য। পরের প্রশ্নটি,
অধিকরণ কারকে শূন্য বিভক্তি কোনটি? অধিকরণ কারক। অধিকরণ কারক কি? সেটা সম্পর্ক প্লাস বোঝাবে, স্থান বোঝাতে পারে, সময় বোঝাতে পারে। সম্পর্ক প্লাস স্থান সময় বোঝাবে। কি কি? সম্পর্ক প্লাস বোঝাবে, স্থান বোঝাবে, সময় বোঝাবে। এখানে দেখো যে অপশনগুলো আছে, তিনি পাবনায় গেছেন, সকালে সূর্য ওঠে, মা বাড়ি নেই, ভোরে দোয়েল ডাকে। তাহলে এখানে খেয়াল করো, তিনি পাবনায় গেছেন, এখানে একটা বিভক্তি কিন্তু আছে, কিন্তু তোমার প্রশ্নে বলেছে শূন্য বিভক্তি। সকালে সূর্য ওঠে, সকালে এখানে একটা বিভক্তি আছে। ভোরে দোয়েল ডাকে, ভোরে এখানে একটা বিভক্তি আছে। তাহলে আমরা যে 4টা অপশন দেখলাম, 3টা অপশনেই বিভক্তি আছে, কিন্তু সি নম্বর যেটা রয়েছে মা বাড়ি নেই, এখানে বাড়ি একটা স্থান, আমরা জানি স্থান বোঝালে তো তখন সেটা অধিকরণ কারক হয়, এখানে কোনো বিভক্তি নেই, অর্থাৎ এটি হবে কি? যে অধিকরণ কারকের শূন্য বিভক্তি, মা বাড়ি নেই। 7 নম্বর প্রশ্নটি দেখো, শবদাহ এর স্থলে যদি আমরা শবপোড়া ব্যবহার করলে ভাষা কোন দোষে দুষ্ট হবে? একটু জানাও। এখান থেকে একটা মার্ক তোমরা কমন পাবে। গুরুচণ্ডালী আছে, বাহুল্য, উপমার দোষ আছে, দুর্বোধ্যতা আছে। 4টাই বুঝাবো, তোমরা আগে উত্তর করতে থাকো। কি হবে? যারা পরে এসেছো নিজেদের টাইমলাইনে ক্লাসটি একটু শেয়ার করে দাও। আচ্ছা, আমি এটার উত্তর বলছি, একটু মিলিয়ে নাও। বাহুল্য দোষ। একটা বাক্যে যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করি তখন সেটা বাহুল্য দোষ হবে। অনেক সময় বলা হয় না যে সকল ছাত্রছাত্রীগণ আজ ক্লাসে উপস্থিত আছে, আমি সকলও বলছি, আবার ছাত্রছাত্রীগণও বলছি, এটা দেখো প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করছি। এরপর বলা হয় যে ক্যাচ ধরো, ক্যাচ মানেই তো ধরা, পরবর্তীতে আর ক্যাচ ধরো, এটা দেখো রিডান্ডেন্সি বলে ইংরেজিতে এটা। এরপরে বলা হয় যে সাপোজ মনে করো, সাপোজ মানেই তো মনে করা। ঠিক তেমনইভাবে বাংলায় আছে তোমার প্রয়োজনের অতিরিক্ত শব্দ যখন আমরা ব্যবহার করব তখন সেটা কী হবে? বাহুল্য দোষ হবে। কী হবে? বাহুল্য দোষ। এরপরে দেখো গুরুচণ্ডালী, আমরা জানি সাধু ও চলিতের যে মিশ্রণ সেটা হচ্ছে গুরুচণ্ডালী। তাহলে এখানে দেখো যে শবদাহের স্থলে শবপোড়া, এটা তোমার কি হবে? গুরুচণ্ডালী হবে। উপমার দোষ কি? যখন আমরা উপমা দেওয়ার ক্ষেত্রে যদি আমরা শব্দ ভুল বলে থাকি তখন সেটা উপমার প্রয়োগ হবে, দোষ হবে। যেমন এখানে প্রশ্নটা এমন আসতে পারে যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। বীজ বপন করা হয় খেতে, বীজ কিন্তু তোমার মন্দিরে বপন করা হয় না। তাহলে দেখো এটা হচ্ছে উপমার ভুল প্রয়োগ। আর দুর্বোধ্যতা কি? যেই শব্দগুলো আমাদের বোধগম্য না বা আমরা খুব সহজে বুঝতে পারি না, আমরা অনুধাবন করতে পারি না, সেই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি তখন সেটা দুর্বোধ্যতা হবে। যেমন তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। আচ্ছা, প্রপঞ্চ মানে কি? প্রপঞ্চ মানে দেখো ছল চাতুরি বা মায়া। এই ছল চাতুরি বা মায়া শব্দটি ব্যবহার না করে আমরা যদি বলি তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, প্রতারণা করেছো, দেখো এটা কি হচ্ছে? এই শব্দগুলো আমাদের বোধগম্য না, অর্থাৎ এটা হবে দুর্বোধ্যতা হবে। কী হবে? দুর্বোধ্যতা। আর এখানে সঠিক উত্তর হবে কি? গুরুচণ্ডালী হবে। গুরুচণ্ডালী, সাধু ও চলিতের যে মিশ্রণ তাকে বলা হয় গুরুচণ্ডালী। আমি লিখছি না এটা, তারপরে লিখে দিই, সাধু আর হচ্ছে চলিতের যে মিশ্রণ তাকে বলা হয় গুরুচণ্ডালী বলা হয়, এটা মনে রাখবা। পরের প্রশ্নটি দেখো, ছোট কিন্তু রসে ভরা বাক্যটির সরল রূপ কি হবে? ছোট কিন্তু রসে ভরা বাক্যটির সরল রূপ কি হবে? এটা কোনো লেকচার ওয়াইজ হচ্ছে না, সকল টপিকের উপর থেকে বাছাইকৃত 160টা প্রশ্নের উপর ক্লাস হচ্ছে। বলো কি হবে? আমরা জানি গঠন অনুসারে বাক্য কয় প্রকার? বলো তো 3 প্রকার। গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3। একটা হচ্ছে সরল বাক্য, যেটাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। একটা হচ্ছে তোমার জটিল বা মিশ্র, জটিল বা কি বলো তো? মিশ্র। আর একটা হচ্ছে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। এখান থেকে একটা প্রশ্ন পাবা, যে বাক্যে
একটি মাত্র ক্রিয়া তোমার সমাপিকা ক্রিয়া থাকে এবং একটা কর্তা থাকে, তাকে সরল বাক্য বলা হয়। আর এই জটিল বাক্যের মধ্যে তোমার কি থাকবে বলো তো? সাপেক্ষ সর্বনাম থাকবে। আর এই যৌগিক বাক্য, এটা মনে রাখবা, এখানে কি থাকবে? দুইটা সরল বাক্য, এটা যোজক দ্বারা যুক্ত থাকবে। যোজক কোনগুলো? এবং, ও, তারপরে এবং আছে, আর আছে, কিন্তু, সুতরাং, নতুবা, নচেত, বরং, এগুলো তোমার কি বলো তো? যোজক হবে। কি বলো তো? যোজক। তাহলে খেয়াল করো, এই বাক্যে বলেছে ছোট কিন্তু রসে ভরা, কিন্তু রয়েছে, এটা কি হবে? তোমার যৌগিক বাক্য। কিন্তু এইটাকে যখন তুমি সরলে রূপান্তর করবা তখন কি হবে? ছোট হলেও রসে ভরা। দেখো, হো লে ও, এই দেখো এই লেও যুক্ত আছে, কি আছে? লেও। ওটা যখন যুক্ত আকারে থাকবে তখন সেটা কি হবে? সরল বাক্য হবে। লোকটিকে দেখে বয়স্ক মনে হলেও খুব বেশি বয়স হবে বলে মনে হয় না। এগুলো কি হবে বলো তো? সব সরল বাক্য হবে। কি হবে? সরল বাক্য। পরের প্রশ্নটি দেখো, সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, বাক্যটি কোন ধরনের বাক্য? রাফি, ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে, তারপর হচ্ছে পিডিএফ এর কথা বলবা। শেষের 15 মিনিটের মধ্যে বলবো যে পিডিএফগুলো কোথায় পাবা। বলো, সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। আমি বলেছিলাম যে সরল বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটা কর্তা থাকবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, সমাপিকা কি? যে বাক্যটা সম্পূর্ণ হবে, মনের ভাব প্রকাশ পাবে, অসমাপ্ত থাকবে না, সেটা তোমার হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবং একটা কর্তা থাকবে। সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, দেখো বাক্যটা শেষ হয়েছে, এবং এই বাক্যটা কী হবে বলো তো? তোমার সরল বাক্য হবে। যদি বলতো যে এটার জটিল রূপ কী, সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, এটার জটিল রূপ কি যদি বলতো তোমাকে, তাহলে তুমি কি করবা? সময়কে যদি ইন্ডিকেট করে তখন তুমি যখন তখন ব্যবহার করবা, যখন তখন ব্যবহার করবে। যেমন, যখন সূর্য উদয় হয় তখন অন্ধকার দূর হয়, এটি তোমার জটিলে হবে। এরপরে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা সরল বাক্য। কিন্তু তোমাকে যদি বলে এটা জটিল রূপ কি, তাহলে কি হবে? যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। বা প্রশ্নটা যদি যৌগিক বলতো, মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে। দেখো, তিনটাই কিন্তু বললাম। বিদেশি তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বিদেশি তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি বলো? দেখি কে আগে পারে। বলেছে বিদেশি তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বাবুয়ানা, পাঠ, ধ্বনি নাকি হাতল? তারপরে থাকতে পারে, দেখো, বাড়িওয়ালা থাকতে পারে, বাড়িওয়ালা, রিক্সাওয়ালা, এগুলো কিন্তু তোমার প্রশ্নে থাকতে পারে। যে বাড়িওয়ালা শব্দের এই যে ওয়ালা, এটা হচ্ছে কোন ধরনের প্রত্যয়? এখানে আছে বাবুয়ানা শব্দের আনা, কোন ধরনের প্রত্যয়? এগুলো পরীক্ষায় আসতেই পারে। এরপর সই, এই সইও কিন্তু একটা প্রত্যয়, বিদেশি প্রত্যয়। এগুলো সব কি প্রত্যয় বলো তো? বিদেশি। দেখো এখানে বাবু আনা, আনাটা কী হবে বলো তো? বিদেশি প্রত্যয় হবে। বাড়িওয়ালা, রিক্সাওয়ালা, এই ওয়ালাটা হচ্ছে বিদেশি প্রত্যয়। সই, যেমন হচ্ছে তোমার হচ্ছে মানান সই আছে, জুত সই আছে, এগুলো তোমার হচ্ছে সই হচ্ছে বিদেশি প্রত্যয়। কোন প্রত্যয়? বিদেশি প্রত্যয় হবে। দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কি? দর্শন শব্দের প্রকৃতি মানে মূল অংশ, আর প্রকৃতির পরে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয় বলা হয়। এখন খেয়াল করো, আমি গত ক্লাসে যখন প্রকৃতি প্রত্যয় করিয়েছিলাম, বলেছিলাম দেখা সংক্রান্ত যত শব্দ আছে, আমরা চোখ দিয়ে দেখি, এই দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি মানে মূল অংশ দৃশ হবে। কি হবে? দৃশ হবে। আর যদি শেষে অন থাকে, যদি শেষে অন থাকে তার প্রত্যয় হবে অনট হবে। কি হবে? অনট। তাহলে খেয়াল করো তো কোনটা সঠিক হবে বলো? বলো সঠিক উত্তর কোনটা হবে? দেখা সংক্রান্ত যত শব্দ তার প্রকৃতি হবে দৃশ হবে, আর অন থাকলে কি হয় বলো তো? অনট হবে, প্রত্যয় হবে অনট। এটা যেটা দ্বারা কাজ করা বোঝায়, তার আগে যে ধাতু চিহ্ন বসে, আর দৃশ এখানে হস চিহ্ন হবে, আর প্রত্যয় হবে কি? অনট হবে। কি হবে? অনট হবে। অপরিচিতা গল্পে আলোর নিচে কোন রঙের পর্দা
ছিল আর কি, সেটা 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত। এই যে কোন কবিতা কোন ছন্দে রচিত, এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবা, এখানে আমি 100% দিয়ে রাখছি। 18 বছর বয়স, তারপরে দেখো এখানে বিদ্রোহী কবিতা অলরেডি এসে গেছে ঢাবিতে, বিদ্রোহী। তারপর হচ্ছে তোমার সোনার তরী, সোনার তরী কবিতাটা কোন ছন্দে রচিত। তারপর হচ্ছে দেখো প্রতিদান, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে দেখো 18 বছর বয়স, আর একটা আছে ফেব্রুয়ারি 1969, এগুলো একটু জানাও। ফেব্রুয়ারি 1969 কোন ছন্দে রচিত একটু জানাও। এখানে যে 162টা প্রশ্ন এবং যে ব্যাখ্যাগুলো দিচ্ছে, এখান থেকে হুবহু কয়েকটা প্রশ্ন কমন পাবা। আর হচ্ছে পিডিএফ এই যে উত্তর সহ যেটা আছে, এটা হচ্ছে তোমরা আমাকে নক দিলেই পেয়ে যাবা, জিলানি স্যার পেজে হচ্ছে আমি দেখি পোস্ট করে দিব আর কি। দেখো 18 বছর বয়স কোন ছন্দে রচিত, খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা সঠিক উত্তর দেখো মাত্রা বৃত্ত ছন্দে রচিত হবে। আর অপরিচিত গল্পের নিচে আলোর নিচে কোন পর্দা, সেটা সবুজ পর্দা, এটা কী হবে, সবুজ পর্দা হবে। বিদ্রোহী, এটা ঢাবি সি ইউনিটে এসেছে। সোনার তরী, এটা হচ্ছে মাত্রাবৃত্ত হবে। এরপর ফেব্রুয়ারি 1969, এটা তোমার দেখো একটা আছে সমিল প্রবহমান গদ্য ছন্দ আছে, জানাও কত মাত্রাবৃত্তই হবে। বিদ্রোহী আর একটা হচ্ছে সোনার তরী, বিদ্রোহী আর একটা হচ্ছে সোনার তরী। সোনার তরী দেখো মাত্রা 18 বছর বয়স, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ফেব্রুয়ারি 1969, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। সোনার তরী কবিতায় নৌকা কিসের প্রতীক, বলো। সোনার তরী কবিতায় নৌকা কিসের প্রতীক, এই প্রতীক থেকে প্রশ্ন আসতে পারে। কোনগুলো দেখো আমি একটু বলে দিচ্ছি, সবগুলো তো এখানে লেখা সম্ভব না। সোনার তরী কবিতা, এটা হচ্ছে দেখো রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা। কই সেটা, এটা মনে রাখবা, রূপক বা জীবন দর্শন আশ্রিত কবিতা হবে, জীবন দর্শন আশ্রিত কবিতা হবে। এবার প্রশ্ন আসতে পারে সোনার তরী কিসের প্রতীক, এটা দেখো হবে মহাকাল। সোনার তরী এটা হচ্ছে মহাকাল, এটা যদি না থাকে অপশনে তাহলে থাকবে জগৎ সংসার, জগৎ সংসার। আরেকটা হচ্ছে দেখো প্রবহমান সময় হবে, কি হবে, প্রবহমান সময়। এরপর যদি বলা হয় সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক, মাঝি, মাঝি সেটা হবে কি নির্মোহ মহাকাল হবে, নির্মোহ মহাকালের প্রতীক। এরপর যদি বলা হয় এখানে নৌকা বলেছে, সেটা জানাতে থাকো। যদি বলা হয় বাঁকা জল কিসের প্রতীক, অনেকবার এসেছে এটি যে সোনার তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক, তাহলে মনে রাখবা এটা অনন্ত কাল স্রোত, অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা। অনন্ত কাল স্রোত বা কী হবে বলো তো, প্রতিকূল অবস্থাকে বোঝায়। এরপরে যদি বলা হয় সোনার তরী কবিতায় যে বিদেশ ছিল, বিদেশ কিসের প্রতীক, সেটা মনে রাখবা চিরায়ত শিল্পালোকের প্রতীক। কি হবে, চিরায়ত শিল্পালোকের প্রতীক হবে। এরপরে আসতে পারে যে সোনার তরী কবিতায় যে ছোট ক্ষেত আছে, ছোট ক্ষেত এটা কিসের প্রতীক, এটা দুনিয়াবী জীবনকে বুঝিয়েছে বা পৃথিবীর যে জীবন সেটাকে বুঝিয়েছে, ছোট ক্ষেত। আর এখানে দেখো নৌকা, এটা হচ্ছে অনেক জায়গায় জীবনের প্রতীক দেওয়া আছে, এটা মহাকালের প্রতীক হিসেবে কিন্তু উত্তর করা যায়, মহাকালের প্রতীক। বিলাসী গল্পে মন্ত্রের যে শেষ চরণ ছিল সেটা কি, বিলাসী গল্পে যে একটা মন্ত্র ছিল সেই মন্ত্রের শেষ চরণটা কী ছিল। এবং এই বিলাসী থেকে প্রশ্ন আসতে পারে কোন পত্রিকায় প্রকাশিত, এটা আসতে পারে কোন পত্রিকায় প্রকাশিত, একটু জানাও কোন পত্রিকা। এরপর এখান থেকে যে শব্দার্থগুলো আছে, সত্যযুগ, সত্যযুগ, তারপরে কলিযুগ, এখান থেকে প্রশ্ন আসবে, সত্যযুগ বা কলিযুগ থেকে প্রশ্ন আসবে। তারপর কোনটি কার উক্তি, এই বিলাসী থেকে কোনটি কার উক্তি, এটা প্রশ্ন আসবে, এগুলো দেখবা। হ্যাঁ, এটা কোন পত্রিকা সেটা অবশ্যই জানাবা, বিলাসী কোন পত্রিকায় প্রকাশিত হয়। এবং প্রশ্ন আসতে পারে বিলাসী গল্পে কোনটি ফুটে উঠেছে, এটা মনে রাখবা দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা ফুটে উঠেছে। বর্তমানে কিন্তু এমন প্রেম দেখা যায় না, ভারতীয় পত্রিকায় হয়েছে। এখানে আরেকটা তথ্য মনে রাখবা, বিলাসী গল্পে কোনটি ফুটে উঠেছে সেটা এটা এখানে এই যে জাতিভেদ প্রথা, জাতিভেদ প্রথা ফুটে উঠেছে, জাতিভেদ প্রথা ফুটে উঠেছে।
দেখো অনেকগুলো তথ্য এখানে দিলাম। আর বিলাসী গল্পে মন্ত্রের শেষ চরণ হচ্ছে কার আজ্ঞা, বিষ হরির আজ্ঞা। এটি কার আজ্ঞা, বিষ হরির আজ্ঞা, এটি হবে। ক্লিয়ার? এই যেগুলো বললাম যে কলিযুগ, সত্যযুগ, তারপরে কোনটি কার উক্তি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, বিলাসীতে পাবা, এখান থেকে প্রশ্ন পাবা। পরের অংশ দেখো, পাড়াগাঁয়ে তো মানুষ, অর্থাৎ এখানে দেখো শূন্যস্থান টাইপের প্রশ্ন আসতে পারে। প্রতিদান থেকে একটা রেখেছি, বলো এটা কি হবে? তোমাদের গুরুত্বপূর্ণ 5 থেকে 7টা শব্দার্থ যদি পড়ো তাহলে তোমাদের কমন পেয়ে যাবা। এখানে যে শব্দার্থগুলো আমি লিখে দিচ্ছি একটু দেখো। যদি বলা হয় যে কুহেলি শব্দের অর্থ কী, কুহেলি, এরপর আসতে পারে উত্তরী শব্দের অর্থ কী, কুহেলি শব্দের অর্থ কী, উত্তরী শব্দের, তারপর আসতে পারে নিধাগ, নিধাগ শব্দের অর্থ কী, তারপর তোমার আসতে পারে দেখো মনীষা শব্দের অর্থ কি, মনীষা, নেহারি শব্দের অর্থ কি। এই যে এই শব্দার্থগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিবারই এগুলো আসে আর কি। পাড়াগাঁয়ে তো মানুষ, এটা কি হবে দেখো, তেলে জলেই, তেলে জলেই, এটা আবার তোমার হচ্ছে অলোক দ্বন্দ্বের মধ্যে যায়। প্রতিদান কবিতা, প্রতিদান হচ্ছে দানের বদলে দান, দানের বদলে দান। এখানে হচ্ছে তোমার 2টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। এই লাইন থেকে একটা লাইন দিয়ে পরের লাইনটা তোমাকে জানতে চাইতে পারে আর কি, যে মোড়ে দিয়েছিল বিষে ভরা বান, এর পরের লাইন কি। এই যে পরের লাইন তোমার কাছে জানতে চাইতে পারে, পরের লাইন, যে মোড়ে দিয়েছিল বিষে ভরা বান, এর পরবর্তী লাইনকে যে বুক ভরা গান দিয়েছে, বিষে ভরা বান হচ্ছে কটু কথা, আর বুক ভরা গান এটা দ্বারা ভালোবাসাকে বুঝিয়েছে। অর্থাৎ একটা লাইন দিয়ে তোমার পরের লাইনটা তোমার কাছে জানতে চাইতে পারে। প্রতিদান এবং দেখো কবি, লেখককে একটু বলো তো। এই যে নামের বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে। দেখো প্রতিদান কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এখানে পরার্থপরতা, পরার্থপরতা, অন্যের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে। আর কুহেলি শব্দের অর্থ, শব্দার্থগুলো দেখো এখানে কুয়াশা হবে, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। এরপর নিধাগ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্ম তোমার উচ্চারণটা আসতে পারে পরীক্ষায়। মনীষা শব্দের অর্থ হচ্ছে মেধা, মনন, প্রজ্ঞা, মেধা, মনন বা কী হবে বলো তো, প্রজ্ঞা হবে। আর নিহারি শব্দের অর্থ হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে, দেখে বা কী হবে বলো তো, প্রত্যক্ষ করে, এটা হবে। এই 7 থেকে 8টা শব্দার্থের মধ্য থেকে পেয়ে যাবা। আরও কয়েকটা দিব। ধন্যবাদ রায়হান হোসেন তোমাকে। জসিম উদ্দিন, এই বানানটাই আমি জানতে চাইছিলাম, জসিম উদ্দিন। এবং তিনি ডিলিট উপাধি পান কোন জায়গা থেকে, ডিলিট উপাধি কোথা থেকে পান, এটা খুব সম্ভবত কোথায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এটা মনে রাখবা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। যারা জাবিতে পরীক্ষা দিবা এটা আসবে, ডিলিট তিনি কোন জায়গা থেকে পান, এটা রবীন্দ্র ভারতী হবে। কী হবে, রবীন্দ্র ভারতী। অনেক তথ্যগুলো তোমরা জানতে পারলে এবং তোমাদের আরেকবার হচ্ছে রিভাইজ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো। তাহারই পরে মনে, কাকে পরে মনে একটু বলো। এর পাশাপাশি দেখো ব্যাখ্যা অনেক দিব। তাহারই পরে মনে থেকে কেমন প্রশ্ন আসতে পারে, এগুলোর পিডিএফ আছে, তুমি 10 জনকে শেয়ার করবা, তারপর হচ্ছে পিডিএফ পাবা। তাহারই পরে মনে, কাকে পরে মনে, তোমার প্রথম প্রশ্ন যেটা আসতে পারে, তোমার পঠিত কোন কবিতাটি, কোনটা, নাটকীয় সংলাপধর্মী কবিতা, নাটকীয় সংলাপধর্মী কবিতা কোনটি, নাটকীয় বা সংলাপধর্মী কবিতা নিচের কোনটি, এটা প্রথমে আসতে পারে। এরপর এটা কোন ছন্দে রচিত, কোন ছন্দ। এরপর আসতে পারে এখানে এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়, মনে রাখবা। এই তাহারই পরে মনে, এটা হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায়, মাসিক মোহাম্মদী পত্রিকায়, আমি সংক্ষেপে লিখছি, 1935 সালে প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে প্রকাশিত হয়। তারপর তার প্রথম স্বামী এই যে সৈয়দ নিহাল হোসেন 1932 সালে মারা যান, 1932 সালে সৈয়দ নিহাল হোসেন কি মারা যান।
এটা মনে রাখবা। তার এই পরে মনে, কাকে পরে মনে, এখানে দেখো তার যে স্বামী মারা গিয়েছিল। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, তোমার পঠিত কোন কবিতাটি তোমার প্রকৃতি এবং মানব মন সম্পর্কিত? প্রকৃতি এবং মানব মন, এটা মনে রাখবা। শীতকালে যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে সম্পর্ক দেখো, আর কবির কাছ থেকে তার প্রথম স্বামী মারা গিয়েছিল, এখানে দেখো এটা প্রকৃতির সাথে মানব মনের একটা কি আছে বলো তো, সম্পর্ক আছে এই তাহারই পরে মনে কবিতায়। আচ্ছা, এখানে সঠিক উত্তর কী হবে বলো তো? তার স্বামী। আর ঋতুর রাজ কে বলো তো? ঋতুর রাজন হচ্ছে বসন্ত, এটা মনে রাখবা। মানে এইখান থেকে এই প্রশ্নগুলোই আর কি আসে। আর যে শব্দার্থগুলো বললাম, কুয়েলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরী শব্দের অর্থ চাদর, এরপর আছে মাধবী শব্দের অর্থ কী, অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কী, এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু আসে। মাধবী, তারপরে দেখো অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কী। আরেকটা আছে মালঞ্চ, মালঞ্চ শব্দের অর্থ কী, একটু পরে যদিও আসবে এই শব্দার্থগুলো। তারপরে দেখো বাগধারা, বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? আমরা জানি বাংলা ব্যাকরণের 4টি আলোচ্য বিষয় আছে। কয়টি বলো তো? 4টি। এই 4টি আলোচ্য বিষয়ের মধ্যে বাগধারা নতুন বোর্ড বই অনুযায়ী এটি হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ বাগধারা অর্থ নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? অর্থ নিয়ে কাজ করে। অর্ঘ্য পূজার উপকরণ হয়েছে মাধবী শব্দের অর্থ কি, এটা জানাও। মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান হবে। আর এখানে বাগধারা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। তারপরে দেখো, অনেক ব্যস্ততার মধ্যে তোমাদের ক্লাসটা নিতে হচ্ছে আর কি। মানে আমি যেহেতু 13 তারিখে পরীক্ষা, এর আগে ক্লাস নিতে পারবো না, এই জন্য আজকে সময়টা বেছে নিয়েছি। দেখো উপসর্গ থেকে প্রশ্নটা কেমন আসে আমি একটু বোঝাই শুরু থেকে। হার একটি শব্দ, এই হারের আগে যদি আমরা প্রো লিখি তাহলে কী হবে বলো তো? প্রহার। যদি আমরা বি লিখি তাহলে কী হবে? বিহার হবে। যদি আমরা সম লিখি কী হবে বলো তো? সমহার। যদি উপ লিখি তাহলে কী হবে বলো তো? উপহার। এখন খেয়াল করো, এই যে প্রো আছে, বি আছে, সম আছে, উপ, এগুলো উপসর্গ, এদের নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু কোনো শব্দের পূর্বে বসে, এই যে হারের পূর্বে বসে প্রহার হচ্ছে, বিহার হচ্ছে, সমহার, উপহার, তাহলে কোনো শব্দের পূর্বে বসে অর্থ সম্প্রসারণ করতে পারে, সংকোচন করতে পারে, অর্থ পরিবর্তনও করতে পারে। তাহলে এটা কী হবে বলো তো? তোমার এই জন্য বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থদ্যোতকতা আছে। এখন এখান থেকে বেসিক থেকে যদি প্রশ্ন আসে, উপসর্গ কোথায় বসে? উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসে। কোথায়? শব্দের পূর্বে বসে। এরপর বাংলা উপসর্গ কয়টি? মনে রাখবো, বাংলা উপসর্গ হচ্ছে তোমার 21টি। কয়টি? 21টি। তৎসম বা সংস্কৃত, তৎসম বা সংস্কৃত, তৎ মানে তার, সম মানে সমান, সংস্কৃতের সমান, অর্থাৎ এটা মনে রাখবা 20টি। এরপর উর্দু বা হিন্দি আছে। দেখো উর্দু বা কী আছে বলো তো? হিন্দি উপসর্গ, সেটা মনে রাখবা। এই যে হর আছে, হরেক আছে। তারপর ইংরেজি উপসর্গ, ইংরেজি, যেমন তোমার প্রশ্ন আসতে পারে হাফ হাতা, হাফ হাতা শব্দের হাফ কোন ধরনের উপসর্গ? এটা হচ্ছে ইংরেজি উপসর্গ হবে। কী হবে? ইংরেজি। এরপর আরবি উপসর্গের মধ্যে যদি আমরা যাই, তখন দেখো প্রশ্ন আসতে পারে আম জনতা, আম জনতা শব্দের আম কোন ধরনের উপসর্গ? আরবি উপসর্গ। খাস মহল, খাস মহল শব্দের খাস কোন ধরনের উপসর্গ? আরবি। এরপর আসতে পারে গড় মিল, জাস্ট শুনে রাখো, প্রশ্ন আসবে এখান থেকে। গড় মিল শব্দের গড় কোন ধরনের উপসর্গ? আরবি হবে। এরপর লাপাত্তা, লাপাত্তা শব্দের লা কোন ধরনের উপসর্গ? আরবি উপসর্গ হবে। প্রতি সেকেন্ডেই তুমি তথ্য পাচ্ছ। এরপরে দেখো ফার্সি উপসর্গটা বেশি গুরুত্বপূর্ণ। ফার্সি, যেমন কতবার এসেছে বরবাদ শব্দের বর কোন ধরনের উপসর্গ? তারপর আসতে পারে যে বদ মেজাজ, বদ মেজাজ শব্দের বদ কোন ধরনের উপসর্গ? কী হবে বলো তো? ফার্সি। কম জোর, কম জোর শব্দের কম কোন ধরনের উপসর্গ? ফার্সি। তারপর আসতে পারে যে নিম রাজি, নিম রাজি শব্দের নিম কোন ধরনের উপসর্গ? কী হবে বলো তো? এই ফার্সি উপসর্গ হবে। আর এখানে বলেছে বিজ্ঞান, দেখো জ্ঞান একটি শব্দ, জ্ঞানের আগে বি উপসর্গ যুক্ত হয়ে এর অর্থ দিচ্ছে কি? বিশেষ অর্থ দিচ্ছে। কোন অর্থ? বিশেষ। ঠিক তেমনইভাবে যদি বলা হয় হাঁস, হাঁসের আগে যদি তুমি পাতি যুক্ত করো তখন সেটা কী হবে বলো তো? পাতিহাঁস। ঠিক তেমনইভাবে নেতা, নেতার আগে যদি তুমি পাতি যুক্ত করো তাহলে কী হবে বলো তো? পাতি নেতা। এটা হচ্ছে ক্ষুদ্র অর্থ দেয়। কোন অর্থ দেয় বলো তো? ক্ষুদ্র অর্থ, ছোট অর্থ দেয়। অর্থাৎ উপসর্গ থেকে প্রশ্ন আসলে এগুলোর ভিতর থেকে আসবে। এর পাশাপাশি আরও একটা তথ্য দেখো আছে যে বাংলা এবং তৎসমের মধ্যে কোন 4টা মিল আছে?
বাংলা এবং তৎসমের মধ্যে 4টা মিল আছে, একটা হচ্ছে আ, একটা হচ্ছে সু, একটা হচ্ছে বি, একটা হচ্ছে নি। এই 4টা উপসর্গ বাংলা এবং তৎসমের মধ্যে মিল আছে। তাহলে যেই টপিকটা তুমি ধরবা এইভাবেই তার আদ্যপান্ত পড়ে শেষ করবা। তারপরে দেখো আচ্ছা, আমাদের প্রথম পার্টের প্রশ্ন গেল, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। বলো, যত গর্জে তত বর্ষে না, এখানে যত তত অব্যয়ের ব্যবহার কি? দেখো সবাই কিন্তু চান্স পাবে না, আমি জাস্ট একটা অনুপাত তোমাদেরকে যদি দিই তাহলে খুব সহজে বুঝতে পারবা। আবেদন করবে মনে করো তোমার 1 লাখ, আসন সংখ্যা থাকবে মাত্র হচ্ছে 2000, তাহলে আগে থেকে কিন্তু 98,000 হচ্ছে তোমার বাদ চলে যাবে। তাহলে তোমার পরীক্ষা হবে বা প্রতিযোগিতা হবে তোমার ওই 2000 জনের মধ্যেই। দেখো ঢাবি 6 ইউনিটের রেজাল্ট দিয়েছে, তোমার 89% কিন্তু ফেল, 89 ভাগই ফেল করেছে। ঠিক তেমনইভাবে বি ইউনিটেরও রেজাল্ট যখন দেয় না, তখন ওই 9% বা 10% পাস করে, এটাই। তাহলে এই যে শুরুতে তোমার থাকবে 2 থেকে 300 জন বা বেশি থাকে, 1 ঘন্টা পরে দেখা যায় যে কমে গেছে, সবাই চান্স পাবে না। ওই হাতে গোনা যারা শেষ পর্যন্ত থাকে তারাই কিন্তু চান্স পায়। আর একটা কথা যদি বলি, তোমার একটা আজকে এটা ব্রেকিং নিউজ আর কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা 1884টা, তোমার আবেদন করেছে 2,19,399 জন, খুব সম্ভবত 2,19,000। আসন সংখ্যা কত? মাত্র 1844টা সিটের বিপরীতে তোমার আবেদন করেছে দেখো 2,19,000। তাহলে ওইখান থেকে দেখো আগেই 2,18,000 বাদ। কল্পনা করো, আগের থেকেই 2 লাখ, সংখ্যাটা কিন্তু লাখ মানে কতটা, জাস্ট কল্পনা করো, 2,18,000 আগে থেকেই বাদ। তাহলে তুমি তোমার একটা আসন মানে তুমি যদি ডি ইউনিটে চান্স পেতে চাও, তোমাকে 226 জন শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে তাকে টপকিয়ে একটা সিট তোমাকে পেতে হবে। ঠিক তেমনইভাবে রাজশাহীতে নার্সিংয়ে তোমার এমন প্রতিযোগিতা হবে কল্পনা করতে পারবো না এই বছর। তাহলে তোমাকে সেইভাবেই কিন্তু পড়াশোনা করতে হবে। যত গর্জে তত বর্ষে না, এখানে যত তত কি হবে বলো? যত গর্জে তত বর্ষে না, এখানে যত তত কি হবে বলো? দেখো এটার মানে হচ্ছে মেঘ যত গর্জন করে সেই তুলনায় কিন্তু বর্ষণ হয় না। অনেক বইয়ে উত্তর পরিণাম দেওয়া আছে না, পরিণাম হবে কখন জানো? ওই যে আমি যদি বলি বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসবে বা ঠান্ডা লাগবে, সেই ক্ষেত্রে পরিণাম। কিন্তু এখানে কী হবে বলো তো? তুলনা, মানে মেঘ যেই পরিমাণে গর্জন করে মানে সেই তুলনায় তোমার হচ্ছে কি বর্ষণ হয় না। পরের প্রশ্নটি দেখো, এটা অফলাইনের প্রশ্ন ছিল তো এই জন্য এইভাবে দিয়েছিলাম আর কি, যে দূর পাগল, পাশের জনের খাতা কি দেখতে আসে? মানে অনেকে পাশের জনের খাতার দিকে তাকায়, উকি দেয়। সেক্ষেত্রে দেখো যে দূর পাগল এখানে ছিল, এসব কথা কি বলতে আছে? যাগ্গে যাগ, এসব কথা এখন রাখো। এই যে দূর পাগল, যাগ্গে যাগ, এগুলো তোমার কি হবে একটু জানাও তো? দূর পাগল আছে, এরপরে দেখো আছে যাগ্গে যাগ, যাগ্গে যাগ, এগুলো কি হবে? এটা বিরক্তি সূচক, করুণা সূচক, আলংকারিক নাকি সম্বোধন সূচক? সেটা হচ্ছে আলংকারিক হবে। কি হবে বলো তো? আলংকারিক হবে, আলংকারিক, অলংকার অর্থে। পরের প্রশ্নটি দেখো, শ্রমিক শব্দের উচ্চারণ কি? যে উচ্চারণ থেকে কিন্তু প্রশ্ন আসে, মনে রাখবা। যদি উচ্চারণটি ছ এর মতো উচ্চারিত হয়, ছ এর মতো, সেক্ষেত্রে তুমি দন্তস্বয় রাখবে। যেমন এখানে শ্রমিক, শ্রমিক, দেখো উচ্চারণটা কার মতো হচ্ছে? ছয়ের মতো। এরপরে আসতে পারে দেখো স্মৃতি, স্মৃতি এর উচ্চারণটা কি? স্মৃতি এর উচ্চারণ কি? এরপর সম্মান তো আলাদা, এটা হচ্ছে তোমার বানান, এর উচ্চারণটা হবে কি বলতো? সম, তারপর হবে মান হবে। আর স্মৃতি এটা দেখো ছয়ের মতো উচ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে তোমার দন্তস্বয় বহাল থাকবে, স্মৃতি হবে। আর মফলা থাকলে চন্দ্রবিন্দু হয়। শ্রমিক,
সেক্ষেত্রে দেখো এই ছয়ের উচ্চারণটা কী হচ্ছে, ছয়ের মতো হচ্ছে। যেমন বলো না গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এই যে ছয়ের মতো উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এটা কী বলো তো, এই যে শ্রমিক। আর যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হর্ষ চিহ্ন বসে। চট করে দেশে ঢুকে পড়বো, এখানে চট করে, এটা ব্যাকরণিক শব্দ শ্রেণী কী হবে? আচ্ছা এটা নিচ্ছি না, পরের প্রশ্নটি দেখো, 14 নম্বর প্রশ্নটি। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোনটি মৌলিক বিশেষণ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, যাকে তুমি ভাঙা বা ভাঙতে পারবে না বা বিশ্লেষণ করতে পারবে না, তখন সেটা কি হবে? জানাও। এই প্রশ্নটা কিন্তু তোমার ঢাবিতেও এসেছে, সি ইউনিটে। আমি একটু বলে দিই, খেয়াল করো, এই যে গুণী আছে, সুপ্ত আছে, ফুটান্ত, এগুলোকে কিন্তু ভাঙা যায়, কিন্তু এখানে বলেছে মৌলিক বিশেষণ, সেক্ষেত্রে কী হবে বলো তো, কালো হবে। কী হবে? কালো হবে। মৌলিক বিশেষণ কোনটা হবে বলো তো? কালো, এটা হবে। এর পাশাপাশি তোমার প্রশ্ন আসতে পারে মৌলিক শব্দ নিচের কোনটি, যেমন একটা আছে নাক আছে, যেগুলো সঠিক উত্তর হিসেবে এ যাবৎকাল ছিল নাক, তারপরে দেখো ফুল, তারপর হচ্ছে বই, তারপরে দেখো হচ্ছে লাল, তারপর হচ্ছে গোলাপ, গোলাপ, তারপরে দেখো তৈরসি দন্তানো 3, এগুলো তোমার কী হবে বলতে, চাঁদ, তদ্ভবের মধ্যে, কিন্তু এখানে মৌলিকের মধ্যে আসবে আর কি। ব্যতিহার বহুব্রীহি নিচের কোনটি, অর্থাৎ যেটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থে ব্যবহার হয় সেটা ব্যতিহার বহুব্রীহি হবে। এবং এর পাশাপাশি তুমি এখান থেকে একটা প্রশ্ন পাবা, আমি লিখে দিচ্ছি। যদি বলা হয় উভয় পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে, উভয় পদ, সেটা মনে রাখবা দ্বন্দ্ব সমাসে। এই দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাসে। এরপরে যদি বলা হয় পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, ঢাবিতে এটা প্রতি বছরই প্রায় অব্যয়ীভাব সমাস থেকে প্রশ্ন আসে। কিছুদিন আগে সি ইউনিটে অব্যয়ীভাব থেকে দিয়েছে। শুধু গত বছর এই যে জুলাই অভ্যুত্থান থেকে যে শব্দগুলো ছিল, যেমন বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান, এখান থেকে প্রশ্নগুলো এসেছে। এবছরও তোমার এখান থেকে আসতে পারে। পূর্বপদ মনে রাখবা অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পায়। যেমন এখান থেকে আসতে পারে দেখো তোমার আমরণ, মরণ পর্যন্ত, পর্যন্ত অর্থে অব্যয়ীভাব হয়। তারপরে তোমার আকণ্ঠ, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত অব্যয়ীভাব সমাস। এরপর আসতে পারে উপশহর, উপশহর এসে গেছে অলরেডি, উপশহর। এরপর দেখো তোমার আসতে পারে যে উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, উপজেলা, উপজেলা, এগুলো তোমার সব হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপর যদি বলে গণ, আরেকটা লিখি, পূর্বপদ, এটা অব্যয়ীভাব হবে। পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সময়, সেটা আসতে পারে। পরপদের 3টা, একটা মনে রাখবা দিগু, দিগু, একটা হচ্ছে কর্মধারয় আর একটা হচ্ছে তৎপুরুষ। দিগু, কর্মধারয় আর তৎপুরুষ, এই সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়, পরপদ। আর এই বহুব্রীহি সমাসে তৃতীয় বা অন্য পদের অর্থে প্রাধান্য পায়। কী হবে বলো তো? তৃতীয় বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়। ব্যতিহার বহুব্রীহি কী হবে দেখো? মাতামাতি। এরপরে আরও আছে দেখো কানাকানি, কানাকানি, দেখো প্রথমটা আ থাকবে, পরেরটা হচ্ছে রস্বই থাকবে, কানাকানি। তারপরে দেখো চুলাচুলি, চুলে চুলে যে লড়াই, হাসাহাসি, হাসতে হাসতে যে ক্রিয়া বা ভাগ, এটা তোমার সব কী হবে বলো তো? ব্যতিহার বহুব্রীহি। আর পরপদের অর্থের প্রাধান্য পায় সেটা দ্বিগু, কর্মধারয় আর তৎপুরুষ। আর পূর্বপদ পরপদের কোনো পদেরই অর্থের প্রাধান্য পায় না, অন্য একটা পদের অর্থ প্রাধান্য পায়, সেটা হচ্ছে এই যে বহুব্রীহি সমাস হবে। আর বহুব্রীহি সমাসের মধ্যে প্রকারভেদ একটা আছে ব্যতিহার বহুব্রীহি, সেটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থে ব্যবহৃত হয়। পরের প্রশ্নটি দেখো, অব্যয়ীভাব সমাসের উদাহরণ নিচের কোনটি? অব্যয়ীভাব জানাও। অব্যয়ীভাব সমাস কয়েকটা অর্থ হয়ে থাকে। পর্যন্ত অর্থে অব্যয়ীভাব হয়, তারপরে অভাব অর্থে, যেমন আলুনি, নুনের অভাব। এরপর তোমার তোমার অতিক্রম অর্থে, যেমন অনতিক্রম্যতা। তারপরে দেখো এই প্রশ্নগুলো আসে যথারীতি, রীতিকে অতিক্রম না করে, যথাবিধি, যথারীতি, যথাবিধি। তারপরে দেখো এইগুলো থেকে প্রশ্ন এসেছে। অব্যয়ীভাব সমাসের উদাহরণ নিচের কোনটি দেখো? উপকূল, উপ আছে দেখো, উপকূলের সমীপে। অহিনকুল, অহি মানে দেখো
সাপ, আর নকুল মানে বেজি। এটা হচ্ছে তোমার কি বলতো বিরোধার্থক দ্বন্দ্ব হবে। কি হবে? বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। বহুব্রী নিজেই বহুব্রী সমাস। এই বহুব্রী নিজেই কি হবে বলতো? বহুব্রীহি সমাস। বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। অনেক ধান আছে যার, তাকে বলা হয় বহুব্রীহি। আমরা আছে, তারপরে দেখো এখানে দম্পতি আছে, এটা হচ্ছে সব দ্বন্দ্ব সমাস হবে। দম্পতি জায়া ও পতিকে বোঝায়। জলদ কোন সমাস? জলদ বলো। দ্বিগু সমাসের মধ্যে দেখো হচ্ছে চৌরাস্তা, চার রাস্তার সমাহার। চৌরাস্তা, এরপরে শতাব্দী, শত অব্দের সমাহার। তারপরে আসতে পারে যে নবরত্ন, নবরত্নের সমাহার, এগুলো। আর জলদ, জল দেয় যে, উপপদ তৎপুরুষ সমাস হবে। আর জলদি, জল ধারণ করে যে, এগুলো সব হবে উপপদ তৎপুরুষ সমাস। আরও একটা আছে দেখো খেচর, আকাশে বা খতে চড়ে যে, তাকে বলা হয় খেচর বলা হয়। পকেট মার, পকেট মারে যে, এগুলো সব কী হবে? উপপদ তৎপুরুষ সমাস হবে। উপপদ তৎপুরুষ সমাস। কুশীলব নাটকের দেখো যে পাত্র পাত্রী আছে না, তাকে ওই যে কুশীলব বলা হয়। তাহলে এই যে কুশী ও লব, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হবে। কী হবে বলো তো? দ্বন্দ্ব সমাস। কর্মধারয় সমাস থেকে দেখো যেগুলো আসতে পারে, তার বলতে পারে যে জজ সাহেব, জজ সাহেব এটা কোন সমাস? যিনি জজ তিনি সাহেব। চালাক চতুর, যে চালাক সে চতুর। গতবার এসেছিল কাঁচা মিঠা, কাঁচা মিঠা, কাঁচা যা কাঁচা তাই মিঠা, বা কাঁচা অথচ মিঠা। তারপরে আছে দেখো বেগুন ভাজা, খাস জমি আছে, খাস যে জমি, এগুলো সব তোমার কি হবে? কর্মধারায় সমাস হবে। এবং কর্মধারায় সমাসের তোমার পূর্বপদের অর্থে প্রাধান্য পায়। কুশীলব তো এটা দ্বন্দ্ব, পরপদ, এটা কর্মধারায় সমাসে পরপদের অর্থে প্রাধান্য পায়। ছাত্র সমাজ বলো তো, ছাত্র সমাজ কোন সমাজ? এটা কেন জানি মনে হচ্ছে আসতে পারে। ছাত্র সমাজ এটা কোন সমাস হবে? ছাত্র সমাজ থাকতে পারে, তারপরে দেখো থাকতে পারে যে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী। তারপরে থাকতে পারে দেখো ক্ষমতাচ্যুত, কতবার এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, গদিচ্যুত। এগুলো সব কি হবে জানাও? শুধু যদি বলা হয় অভ্যুত্থান, অভ্যুত্থান শব্দটি কি যোগে গঠিত? অভ্যুত্থান শব্দটি কি যোগে গঠিত? তখন সেটা কি হবে? সন্ধি যোগে। যে অভিযোগ উত্থান হবে, কি হবে? অভি, জফলা থাকলে তার পূর্বে রস্বীকার হয়। অভিযোগ কি হবে? উত্থান হবে। এটা তোমার সন্ধি যোগে গঠিত। কিন্তু যদি বলে গণ অভ্যুত্থান, তখন গণের অভ্যুত্থান হবে, ষষ্ঠী তৎপুরুষ। বৈষম্য বিরোধী, বৈষম্যের বিরোধী। ক্ষমতাচ্যুত, ক্ষমতা হতেচ্যুত। গদিচ্যুত, গদি হতেচ্যুত। পঞ্চমী তৎপুরুষ, কি হবে? পঞ্চমী তৎপুরুষ। ছাত্রদের সমাস, সেক্ষেত্রে দেখো এই যে ষষ্ঠী তৎপুরুষ হবে। কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। ক্লিয়ার কিনা একটু বলো। মানে যে প্রশ্নগুলো আসতে পারে আমি সবগুলোই কিন্তু আলোচনা করে দিচ্ছি আমার মানে জায়গা থেকে যতটুকু হচ্ছে সম্ভব আর কি। এর আশেপাশেই প্রশ্নগুলো সেট হবে, দেখো। আর যদি বলা হয় ছায়া শীতল, ছায়া শীতল, এটা কী হবে বলো তো? ছায়া দ্বারা শীতল। মন গড়া, মন দিয়ে গড়া, এগুলো সব কী হবে? তোমার তৃতীয়া তৎপুরুষ হবে। আর চতুর্থী তৎপুরুষ যেমন হচ্ছে দেখো গুরু ভক্তি আছে, গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি। তারপরে দেখো বিয়ে পাগল, বিয়ের জন্য যে পাগল, সেটা হচ্ছে তোমার কি হবে? এই যে চতুর্থী তৎপুরুষ। হজ যাত্রা, হজের নিমিত্তে যাত্রা, এগুলো সব কি হবে? তোমার চতুর্থী তৎপুরুষ হবে। কি হবে? চতুর্থী তৎপুরুষ। ছয়টি ধার তোমার কমেন্টে রিপ্লাই দিতে আমার যে সময়টুকু লাগবে সেই সময়টি আমি আরও 2টা MCQ পড়াইতে পারবো। আমার ক্লাসে একটা বৈশিষ্ট্য তুমি দেখবা, আমি কমেন্ট খুবই কম পড়ি, ওই সময়টুকু তোমাদেরকে আমি তথ্য দিই আর কি, কারণ সময় খুবই সংক্ষিপ্ত, সেজন্য। এই 3টা থেকে কেন জানি মনে হচ্ছে তোমরা 3টাই কমন পেতে পারো, এই 3টা প্রশ্ন থেকে। এতটা ব্যস্ততার মধ্যে আমি আছি, তারপরে শুধু তোমাদের কথা ভেবে মানে এই প্রশ্নগুলো সেট করা হয়েছে, নেওয়া হচ্ছে। আমার প্রতিটা সেকেন্ডে তুমি তথ্য পাবা। কমেন্ট পরে পড়বো। দেখো গণ অভ্যুত্থান গঠিত হয়েছে কি যোগে? গণ অভ্যুত্থান যদি বলে, ভালোভাবে খেয়াল করো, গণ অভ্যুত্থান যদি বলে তখন সেটা দেখো গণের অভ্যুত্থান সমাস হবে।
কিন্তু শুধু যদি অভ্যুত্থান বলতো, অভ্যুত্থান, অভিযোগ উত্থান, তখন সেটা কি হতো? সন্ধি হতো। কি হতো? সন্ধি। নিরস, নিরস থাকতে পারে, নিরোগ থাকতে পারে, তবে দেখো নীরব থাকতে পারে, এগুলো সন্ধি বিচ্ছেদ কী হবে? যদিও এখানে দীর্ঘিকার আছে, এখানে রস্বইকার হবে। এই যে নি বিসর্গ রস হবে, এটা মনে রাখবা। নীরব ঠিক একই রকম হবে, রস্বইকার হবে, নিরোগ একই রকম হবে। অস হবে না, রস। দেখো নি বিসর্গ কী হবে? রস হবে, অস হবে না। পরেরটা দেখো, কোনগুলো দেশি শব্দ? এই দেশি শব্দগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, দেশি শব্দগুলো থেকে প্রশ্ন আসে। আর তোমরা বিশেষ করে ফার্সি আর ফরাসিটা দেখে যাবা, এই ফার্সি আর ফরাসিগুলো বেশি গুরুত্ব সহকারে দেখে যাবা, ফার্সি আর ফরাসি। দেশি শব্দগুলো দেখো কাদের কাছ থেকে আমাদের বাংলায় স্থান পেয়েছে? সেখানে থাকতে পারে, দেখো কোল থাকতে পারে, কোল থাকতে পারে, মুন্ডা থাকতে পারে, কোল মুন্ডা, তারপর হচ্ছে দ্রাবিড় আছে, অস্ট্রিক আছে, এদের কাছ থেকে বাংলা স্থান পেয়েছে। এখন এখানে দেখো হস্ত আছে, মস্তক আছে। আমরা জানি যে শব্দগুলো যুক্ত বর্ণ আছে, ঋকার আছে, ফলা আছে, হিন্দু ধর্মে ব্যবহৃত যে শব্দগুলো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো তৎসম হবে। কী হবে? তৎসম। তৎ মানে তার, সম মানে সমান, সংস্কৃতে সমানকে বলা হয় তোমার তৎসম। যুক্তবর্ণ থাকতে পারে, ঋকার থাকতে পারে, রেফ থাকতে পারে, ফলা থাকতে পারে। চাঁদ, চাঁদ আছে, ভাত আছে। তারপরে দেখো এগুলো তদ্ভব হবে। কী হবে? তদ্ভব, বা এর আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। কী হবে? খাঁটি বাংলা। এখানে তোমার আকাশ থাকতে পারে, বৃক্ষ থাকতে পারে, আকাশ থাকতে পারে, এগুলো তোমার কি হবে? তৎসম হবে। বা দীর্ঘইকারযুক্ত যেগুলো আছে, দীর্ঘকারযুক্ত যেগুলো আছে, সেগুলো তৎসম। গিন্নি, দেখো এই যে গৃহিণী বলে, গিন্নিকে যখন আমরা বলবো তখন সেটা তৎসম হবে, অর্ধ তৎসম, অর্ধ। আর খোকা, তবে চাপা আছে, তারপরে দেখো ডাব আছে, ডাব। কুলা, তবে চুলা আছে, টোপর আছে, টোপর। ডিঙা আছে, এগুলো তোমার হচ্ছে দেশি শব্দ হবে। কি হবে? দেশি শব্দ। কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসতে পারে। কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাংলা ব্যাকরণের যে 4টি আলোচ্য বিষয় রয়েছে তার মধ্যে একটা হচ্ছে বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম, যার ইংরেজি হচ্ছে সিনট্যাক্স। কী হবে বলো তো? সিনট্যাক্স হবে। অর্থাৎ এই কারক হচ্ছে, দেখো বাক্য ছাড়া সম্ভব না, এটা হবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। সঠিক উত্তর হবে সি, বাক্যতত্ত্ব। সঠিক উত্তর কী হবে? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। ভূমিকম্প শব্দটিতে কয়টি অক্ষর আছে বলো? ভূমিকম্প শব্দটিতে কয়টি অক্ষর আছে দেখি, কে বলতে পারে আগে? তাহলে অক্ষর নির্ণয় করার জন্য তুমি কি বাংলিশের মাধ্যমে লিখবা? বাংলিশে লেখো, কি কি আছে দেখো। ভূমিকম্প, এটি তুমি বাংলিশে লিখবা। এই যে ভূমি, ভূমি কম্প, বাংলিশে লেখার পর এখানে যে কয়টা ভয়েল, একটা আছে, দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে যে কয়টা ভয়েল থাকবে সে কয়টা কী বলো তো? অক্ষর হবে, 4টা হবে। এরপর সন্ন্যাসী, সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? তাহলে দেখো এখানে তুমি লেখো SONNASI, একটা, দুইটা, তিনটা। বাংলিশে লেখার পর যে কয়টা অক্ষর, সেই কয়টা ভাওয়েল আছে, সেই কয়টা অক্ষর হবে। কিন্তু ব্যতিক্রম আছে কয়েকটা। যদি বলা হয় ভাই শব্দটিতে কয়টি অক্ষর আছে, অনেকে ভাই এটা লেখে, আবার অনেকে লেখে BHAI, ভাই। মনে রাখবা, পাশাপাশি যদি দুইটা ভাওয়েল থাকে একটাকে বাদ দিবা, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভাওয়েলই বরাদ্দ। এখানে কয়টা হবে বলো তো? তোমার একটা হবে। তারপরে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? এটা হবে 5টা হবে। কয়টি হবে? 5টা। আর এখানে ভূমিকম্প, দেখো বাংলিশে লেখার পর যে কয়টা ভাওয়েল সেই কয়টা অক্ষর, আর যদি পাশাপাশি দুইটা ভাওয়েল থাকে তাহলে একটাকে বাদ দিবা। বাক্যে সেমিকোলন,
থাকলে কতক্ষণ থামতে হয়, সেটা 1 বলার দ্বিগুণ সময় হবে। কী হবে? 1 বলার দ্বিগুণ সময়। সেমিকোলন থাকলে সেটা কী হবে? 1 বলার দ্বিগুণ সময় থামতে হবে। একাধিক স্বাধীন বাক্যের মাঝে কোন চিহ্ন বসে? একাধিক স্বাধীন বাক্যের মাঝে কোন চিহ্ন বসে একটু জানাও, ঝটপট জানাও। তাহলে খেয়াল করো, এখানে একাধিক স্বাধীন বাক্যের মধ্যে এখানে দেখো এই যে চিহ্নগুলো একটু মনে রাখবা। হাইফেন আছে, সেমিকোলন আছে, ড্যাশ আছে, কমা। আমরা জানি সম্বোধন পদের পরে কমা বসে, এটা একটু মনে রাখবা, সম্বোধন পদের পরে কমা বসে। আর এখানে সঠিক উত্তর সেমিকোলন আছে। বাংলা জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? এটা একটু ব্যাখ্যা জানতে হবে। আমরা জানি এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি 1847 সালে তার একটা গ্রন্থ ছিল বেতাল পঞ্চবিংশতি। এই বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে তিনি সর্বপ্রথম জ্যোতিচিহ্ন, ছেদচিহ্ন বা বিরামচিহ্নের প্রচলন করেন। তাহলে সঠিক উত্তর কী হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে। এবং এর পাশাপাশি আরও যে তথ্যগুলো তোমাদেরকে জানতে হবে, তিনি হচ্ছে এই জ্যোতিচিহ্ন, ছেদচিহ্ন বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কী হবে বলো তো? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, এটা মনে রাখবা। পরের প্রশ্নটি ধ্বনি পরিবর্তন থেকে নেওয়া হয়েছে। শরীর থেকে শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম প্রযোজ্য হয়েছে? আমি বলে দিচ্ছি, তার আগে তোমরা একটু জানাও যে শরীর থেকে শরীর আর ফাল্গুন থেকে ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়ায় এখানে কার্যকর হয়েছে? খেয়াল করো তো, দুটি সমবর্ণের একটা যখন পরিবর্তন হয় তখন তার নাম হয় বিষমী ভবন। এখানেও র ছিল, এখানেও র ছিল। দেখো একই বর্ণ, দুটি সমবর্ণের একটা যখন পরিবর্তন হবে তার নাম হবে কি? বিষমী ভবন। তাহলে সঠিক উত্তর কী হবে? বিষমী ভবন। ঠিক তেমনইভাবে দেখো লাল থেকে আমরা যদি বলি নাল, তাহলে দেখো ল ছিল দুইটা, একটা পরিবর্তন হয়েছে কি? ন। তাহলে দুটি সমবর্ণের একটা পরিবর্তন, নাম তার কী হবে? বিষমী ভবন হবে। আর ধ্বনি বিপর্যয় মানে কি বলতো? পরস্পর স্থান পরিবর্তন। আমরা যদি বলি এই যে রিক্সা থেকে যদি বলা হয় রিস্কা বলা হয়, রিস্কা, তাহলে দেখো এই যে পরস্পর কি হচ্ছে? স্থান পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তন, ধ্বনি বিপর্যয় হবে। ফাল্গুন থেকে ফাগুন, দেখো এখানে ল ছিল, সেই লটা কিন্তু মিসিং, লোপ পেয়েছে, অর্থাৎ এটা কি হবে? অন্তর্হতি হবে। কি হবে? অন্তর্হতি হবে। প্রশ্ন যাই হোক উত্তর হবে ভোলা, তাই না? নোয়াখালী না, ভোলা হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? বিষমী ভবন। আর একটা দেখো কি হবে এখানে, এই যে ফাল্গুন থেকে ফাগুন অন্তর্হতি হবে। কি হবে? অন্তর্হতি। এরপর যদি বলা হয় আরো একটি প্রশ্ন যদি তোমাদেরকে আমি দিই, যদি বলা হয় ধোপা থেকে ধোবা, এটা হচ্ছে কোন ধরনের পরিবর্তন? তারপরে দেখো আসতে পারে কপাট থেকে কবাট, এটা কোন ধরনের পরিবর্তন? কপাট থেকে কবাট। তারপর আসতে পারে দেখো রফিক থেকে শফিক, এটা কোন ধরনের পরিবর্তন? স্কুল থেকে স্কুল। তারপর আসতে পারে রত্ন থেকে রতন। খেয়াল করো তো, ধোপা থেকে ধোবা, কপাট থেকে কবাট, রফিক থেকে শফিক। আমি কিন্তু গানের মাধ্যমে এটা শিখিয়েছিলাম তোমাদেরকে। আগে এটা দেখো, ধ্বনি পরিবর্তন মানে উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। যেমন ছেলেকে অনেক অঞ্চলে ছেলে তোমার শ্যামরা বলে, পোলা বলে, বেটা বলে, ধামরা বলে। তাইলে দেখো এক এক অঞ্চলে এক এক রকম উচ্চারণ করছে। তাহলে ধ্বনি পরিবর্তন মানে উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। অনেকে বলে ফার্ম গেটকে ফার্ম গেট বলে দ্রুত উচ্চারণের কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। যেমন বলে আমি শাহবাগে যাচ্ছি, হবে শাহবাগ, কিন্তু বলে কি শাহবাগে যাচ্ছি, দ্রুত উচ্চারণের কারণে। অনেকের বাকযন্ত্রের ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। অনেকে স্টাইল দিয়ে কথা বলতে যায়, আরে এই রিস্কা মামা এদিকে একটু এসো তো, এই যে তোমার স্টাইল দিয়ে কথা বলার কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এই যে নোয়াখালীতে পানিকে কি বলে? হানি বলে, ধ্বনি পরিবর্তন হচ্ছে।
তাহলে দেখো উচ্চারণের কারণে কী হয়ে থাকে, ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এখানে বলা হয়েছে যে ধোপা থেকে ধোবা, কপাট থেকে কবার, রফিক থেকে শফিক, এটা কোন ধরনের পরিবর্তন মনে রাখবা। আগে ছিল কি ছিল প, প চলে যাওয়ার পরে কি এসেছে ব। আগে ছিল ক পাট, কপাটের পরে কি দেখো প চলে যাওয়ার পরে এসেছে ব। আগে ছিল রফিক তার প্রিয়জন, র চলে যাওয়ার পরে কি এসেছে শফিক। ওই যে একটা গান আছে শেখা খাইলে সাধারণত এই গানটা গায় আর কি, সবাই শোনে। চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, এরই নামই ব্যঞ্জন বিকৃতি, লোকে আমাকে শুধাই মানুষ কেন ড্যাশ খাই। তাহলে দেখো এই যে ব্যঞ্জন বিকৃতি হবে, কি হবে, ব্যঞ্জন বিকৃতি হবে। একটা চলে যাবে তার জায়গায় আরেকজন দখল করবে, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি হবে, কি হবে, ব্যঞ্জন বিকৃতি। বোঝা গেছে, একজন চলে যাবে তার জায়গা আর একজন দখল করবে, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি হবে। হাসিতে কেন তুমি কাঁদালে আমার, দেখো এরপরে দেখো স্কুল, স্কুল থেকে স্কুল, তোমার স্বরাগম আছে। স্বরাগম মানে কি বলতো, স্বরের আগমন। স্বরাগম মানে স্বরের আগমন। এই স্বরের আগমন তোমার কয়েকভাবে ঘটতে পারে, কয়েকভাবে ঘটতে পারে, তিনভাবে। শুরুতে যদি ঘটে সেটা আদি স্বরাগম, যদি স্বরের আগমন মাঝে ঘটে তখন সেটা তোমার মধ্য স্বরাগম, আর স্বরের আগমন যদি শেষে ঘটে তখন সেটা কি হবে, তোমার অন্ত স্বরাগম হবে। খেয়াল করো তো একটু। স্কুল মূল শব্দ ছিল স্কুল, স্কুল থেকে হয়েছে কি স্কুল। দেখো স্বরটা কোথায় এসেছে, এটা পরিবর্তিত রূপ, স্বরটা এসেছে শুরুতে। স্বর যদি শুরুতে আসে তার নাম কি হবে বলো তো, এই যে তার নাম হবে তোমার আদি স্বরাগম হবে, কি হবে, আদি স্বরাগম। রত্ন থেকে রতন, মনে রাখবা যুক্ত বর্ণকে ভেঙে যখন আমরা লিখবো মাঝে যখন স্বর আসবে তখন তার নাম হচ্ছে মধ্য স্বরাগম হবে, কি হবে, মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগমের অপর নাম কি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, মধ্য স্বরাগমের অপর নাম। ক্লিয়ার এটা বলো তো। পরের প্রশ্ন দেখো, আমাদের 40টা প্রশ্ন হয়তো বা শেষ হয়েছে, আমরা পরবর্তী 2 নম্বর প্রশ্নে যাব আর কি। এখানে তোমাদের আছে প্রায় 40টা প্রশ্ন। খদ্দর কোন ভাষা থেকে আগত, একটু দ্রুত বলো। ভাবির কথা মনে পড়লে কি এই গান শোনে নাকি কেউ? রত্ন থেকে রতন, তর্ক থেকে তোমার হচ্ছে তুরুক আছে, এই যে মুক্তা থেকে মুকুতা, ভ্রু থেকে ভ্রু, এই যে এইগুলো তোমার যদি যুক্তবর্ণকে ভেঙে পৃথক পৃথকভাবে লেখো তখন সেটা কি হবে, মধ্যে স্বর আসলে মধ্য স্বরাগম হবে। শেষে গান শোনাবো, আগে হচ্ছে এগুলো শেষ করি আর কি। 8টার সময় ক্লাসটা শেষ হতে পারে, 8:30 আরেকটা ক্লাস পাবো তোমরা, সেটা হচ্ছে সম্ভবত সন্ধি এবং অপরিচিতা থেকে শেয়ার করব। এরপরে দেখো খদ্দর, তারপর আছে হরতাল আছে, খদ্দর আছে, হরতাল আছে, এগুলো কোন ধরনের শব্দ বলো। একটা খদ্দর, এরপরে আসতে পারে হরতাল, এটা অব্যয়ভাব সমাস হবে, তালের অভাব অব্যয়ভাব সমাস হবে, এটা মনে রাখবা। তাহলে এটা সাঁওতালি না ফার্সি না তামিল হবে না, এটা গুজরাটি হবে, কি হবে, গুজরাটি। কোনটি তৎসম শব্দ, তোমাকে আগে জানতে হবে যে তৎসম শব্দ চেনার উপায় কি। সেখানে হচ্ছে যুক্তবর্ণ থাকতে পারে, যুক্তবর্ণ, যুক্তবর্ণ থাকতে পারে, তারপরে দেখো রেফ থাকতে পারে, তারপরে ফলা থাকতে পারে, তারপরে দীর্ঘইকার থাকতে পারে, দীর্ঘকার থাকতে পারে, তারপরে হচ্ছে তোমার হিন্দু ধর্ম সংক্রান্ত যে শব্দগুলো আছে, ধুতি আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এগুলো তোমার সব কি হবে, তৎসম শব্দ হবে। তৎসম, তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতের সমানকে বলা হয় তৎসম বলা হয়। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে, নক্ষত্র। এটি হচ্ছে বানান, এর উচ্চারণটা দেখো কি হবে, নখ হবে, নখ, তারপরে ক্ষত্র হবে, নক্ষত্র, নক্ষত্র হবে। আসেন আপনি সামনে আসেন। স্যার লজ্জা পাচ্ছে এখন, আমাদের জিকের বস নাইম স্যার, মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। কিছুদিন আগে তার হয়েছে তো, যিনি স্মৃতিশাস্ত্র জানেন তাকে কি বলা হয়, ন্যায়শাস্ত্র যিনি জানেন তাকে বলা হয় যে নৈয়ানিক বলা হয়। স্মৃতি যে জানে, স্মৃতিশাস্ত্র, তাকে কি বলা হয় বলো। নাতি হইছে, নাতি সুলকমানের যখন দাওয়াত দেব।
এরপরে দেখো উৎকর্ষতা, এই প্রশ্নটা আসতে পারে কোনো না কোনো জায়গায়, এটা কমন পাবাই। উৎকর্ষতা, এটা শব্দটি কোন কারণে অশুদ্ধ, মানে কোন কারণে ভুল হয়েছে এটা? হ্যাঁ, জালে আটকা পড়ছে স্যার। দেখো উৎকর্ষতা এতটুকু ঠিক ছিল, উৎকর্ষতা এতটুকু ঠিক ছিল, কিন্তু এর সঙ্গে যখনই তুমি তা যুক্ত করবা, আচ্ছা আমরা জানি উপসর্গ শব্দের পূর্বে বসে, আর অনুসর্গ কোথায় বসে বলো তো? পরে বসে, আর প্রত্যয়ও পরে বসে। তাহলে দেখো উৎকর্ষ, ছেলে হয়েছে। স্মৃতিশাস্ত্র দেখো স্মার্ট, স্মার্ট না কিন্তু। উৎকর্ষতা খেয়াল করো, এই যে আমরা জানি প্রত্যয় হচ্ছে পরে বসে, উৎকর্ষের শব্দটা ঠিক ছিল, কিন্তু এর সঙ্গে যখনই তুমি তা যুক্ত করছো, এটা হবে প্রত্যয়জনিত ভুল হবে। কি হবে? প্রত্যয়জনিত ভুল হবে, প্রত্যয়জনিত ভুল। তারপরে দেখো 5 নম্বর, তিনি হো হো করে হেসে উঠলেন। হো হো শব্দটির ব্যাকরণিক পরিচয় কি বলো? ক্রিয়াটা কিভাবে হচ্ছে, কিভাবে তারপরে দেখো কেমন ভাবে, কিভাবে, কখন, এগুলো দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাও, সেটা হচ্ছে দেখো ক্রিয়াকে মডিফাই করে, সেটা তোমার হচ্ছে অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব, যেটাকে তুমি এইভাবে মনে রাখবা, এমপিটি। এম থেকে হচ্ছে ম্যানার মানে আচার আচরণ, এবার পি থেকে হচ্ছে প্লেস মানে স্থান বোঝাবে, টি থেকে টাইম অর্থাৎ কোনো স্থান বোঝাতে পারে, কোনো সময়কে বোঝাতে পারে, তখন সেটা কী হবে? ক্রিয়া বিশেষণ হবে। অর্থাৎ তিনি এই যে হেসে উঠলেন, কিভাবে হেসে উঠলেন? হো হো করে। ফ্যানটি ঘুরছে, আমি যদি বলি ফ্যানটি দ্রুত বেগে ঘুরছে। তারপরে ছেলেটি দৌড়ায়, দৌড়ানো একটা কাজ, ছেলেটি দ্রুত দৌড়ায়, কেমনভাবে দৌড়ায়? দ্রুত। এটা কী হবে বলতে? যে ক্রিয়া বিশেষণ হবে। কী হবে? ক্রিয়া বিশেষণ। রাতে ভাতের বদলে রুটি খাবেন, তাহলে বদলে এটা কী হবে বলো তো? বদলে। তারপরে দেখো তোমার হচ্ছে বনাম আছে, বনাম, তারপরে হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, তারপর হচ্ছে অভিমুখে, অভিমুখে, এরপর হচ্ছে তোমার এইগুলো কি হবে? এগুলো হচ্ছে অনুসর্গ। কী হবে বলো তো? অনুসর্গ হবে, অনুসর্গ। সঠিক উত্তর কি হবে? অনুসর্গ হবে। তারপর দেখো পরের প্রশ্নটি, সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? সম্মান শব্দে প্রমিত উচ্চারণ কি? একটু ঝটপট জানাও এগুলো। দেখো এটা সুফিয়া কামাল, সেটা কুমিল্লা হবে। কি হবে? কুমিল্লা হবে। পরের প্রশ্নটি আমি বলে দিচ্ছি এখানে, সম্মান শব্দে প্রমিত উচ্চারণ কি? আমরা যখন উচ্চারণ করি আমরা বলি না, তোকে আমি সম্মান করি, সম্মান করি, অ্যাজ ইউজুয়াল উচ্চারণ, ছয়ের মতো হচ্ছে না এখানে। ছয়ের মতো হলে সেখানে আমরা দন্তস্ব রাখতাম। তাহলে এখানে সঠিক উত্তর দেখো কোথায় সেটা, এই যে সম্মান, এটি হবে। আমি একটু লিখে দিই, যুক্ত আকারে থাকলে সেটা বিযুক্ত অবস্থায় লিখবে। সম, এখানে থেমেছে চিহ্ন, বাকি হবে কি? মান হবে। এটি হচ্ছে তোমার উচ্চারণ। নীলাম্বরী, নীল অম্বরী, নীল আকাশ। কী হবে? অম্বর মান হচ্ছে যে আকাশ। কী হবে বলো তো? আকাশ। প্রশ্ন আসতে পারে নীল আকাশ, দেখো বিশেষণ থেকে নীল আকাশ, তারপর আসতে পারে দেখো সবুজ মাঠ, নীল আকাশ সবুজ মাঠ। তারপরে দেখো আসতে পারে কালো মেঘ, কালো মেঘ, একটু উপরে চলে গেলাম। তবে লাল ফিতা বা লাল গোলাপ, লাল ফিতা বা লাল গোলাপ, এটি হচ্ছে তোমার কি হবে বলো তো? তোমার রূপ বা বর্ণবাচক বিশেষণ হবে, যেটা দ্বারা রং বোঝায়, রং, রঙের নাম বোঝায়, সেটা হবে রূপ বা বর্ণবাচক বিশেষণ হবে। নীল আকাশ, নীল দেখো একটা রং, সবুজ রং, কালো রং, লালও রঙের নাম। তাহলে যেটা তার রঙের নাম বোঝাবে সেটা রূপ বা বর্ণবাচক বিশেষণ হবে। রূপ বা কি হবে? বর্ণবাচক বিশেষণ হবে। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে?
আর ফের যদি আসে তবে শীত কাঠি সঙ্গে করিয়া আসিব। একটু জানাও। আচ্ছা, আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আমি একটু উত্তরগুলো বলে দিয়ে যাচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। সেক্ষেত্রে দেখো, ইংরেজকে ফের যদি আসে, যে যদি কোনো বাক্যের মধ্যে সাপেক্ষ সর্বনাম থাকে, যে সে, যারা তারা, যিনি তিনি, যখন তখন, যদি তবে, এগুলো তখন কী হবে বলো তো? তোমার হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকলে তখন সেটা জটিল বাক্য হবে। যদি সে আসে তাহলে আমি যাব, যদি তুমি থাকো রাজি ডেকে আনবো কাজী, একটা সাপেক্ষ ভাব এখানে বোঝাচ্ছে। এরপরে দেখো আছে ওই যে যেটুকু সেটুকু, যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে। এটা কি হবে? যে যেটুকু সেটুকু, এটাও তোমার জটিল বাক্য হবে। এরপরে দেখো হচ্ছে পেট্রোল শব্দের বাংলা পরিভাষা কি? পেট্রোল, এটা মহড়া, জ্বালানি, টহল নাকি অনুসন্ধান? অর্থাৎ সাপেক্ষ সর্বনাম থাকবে, যে সে, যারা তারা, যিনি তিনি, যখন তখন, যদি তবে, তারপরে যারা তারা, যেটুকু সেটুকু, এইগুলো। পেট্রোল শব্দের বাংলা পরিভাষা এটা অনেকেই জানে না, আমি বলে দিব। দেখো, এটা টহল হবে। কি হবে? টহল। এর পরেরটা দেখো, ষষ্ঠ শব্দের সন্ধি কি? আর সন্ধির সন্ধি বিচ্ছেদ হবে সমযোগ ধি হবে, সমযোগ ধি হবে সন্ধির সন্ধি বিচ্ছেদ। দন্তান্ন থাকলে তার স্থলে ম বসে, মনে রাখবা। মধ্যনশয়ের পরে যদি ঠ থাকে তাহলে ঠয়ের স্থলে থ হবে। আর যদি বলা হয় কৃষ্টি, কৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি? মনে রাখবা, ট যদি থাকে টয়ের স্থলে ত হবে, তাহলে সন্ধি বিচ্ছেদটা কি হবে? কৃষ, কৃষ যোগ তি হবে, কৃষ যোগ তি। আর ষষ্ঠ, এই যে ঠ থাকলে সেখানে কি হবে? থ হবে, ষষ্ঠ যোগ থ, ষষ্ঠ যোগ কি হবে? থ হবে। বাকিটা সময় আর কিছু না, বাকিটা সময় পড়াশোনা করো। জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বলো, জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? জ্যোতিচিহ্ন এর আরেক নাম ছেদ চিহ্ন হতে পারে, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন, এগুলো থাকতে পারে। এটা হচ্ছে দেখো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আর বাক্যতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স, এর আরেক নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে সিনট্যাক্স, এর দেখো ইংরেজি নাম সিনট্যাক্স, আরেক নাম হচ্ছে পদক্রম। কী হবে বলো তো? পদক্রম হবে। গরুর শক কোন শব্দে দুষ্ট? দেখো, গরুর শক আমরা জানি সাধু ও চলিতের যে মিশ্রণ, সেটা হচ্ছে তোমার গরু চণ্ডালী। গরুর গাড়িকে না বলে তুমি যদি গরুর শক্ট বলো, তখন সেটা কি হবে? গরু চণ্ডালী হবে। কি হবে? গরু চণ্ডালী হবে, গরু চণ্ডালী। পরের প্রশ্নটি, সিসি নার্সিংয়ে চান্স পেলে না, এখানে বাক্যটিতে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? ঘৃণা, লজ্জা, দুঃখ নাকি ধিক্কার? বলো। অনেকে ধিক্কার জানিয়ে বলে না, সি সি সি, তুই এত পড়াশোনা করে চান্স পেলি না। তাহলে দেখো, এটা তোমাকে লজ্জা দিচ্ছে না, এটা কি বলতো? ধিক্কার অর্থে ব্যবহার করা হয়েছে। কোনটি তৎসম শব্দ? আগেই বললাম, যদি কোনো শব্দের বানানের মধ্যে যুক্ত বর্ণ থাকে, রেপ থাকে, রিকার থাকে, দীর্ঘইকার থাকে, দীর্ঘকার থাকে, বা তোমার হিন্দু ধর্মে ব্যবহৃত যে শব্দগুলো আছে সেগুলো, ব্রাহ্মণ, ধুতি, তারপরে আরও অনেক শব্দ আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সব কী হবে? তৎসম শব্দ হবে। তৎ মানে তার, সম মানে সমান, সংস্কৃত সমান তৎসম। এরপরে দেখো, আগমন শব্দের আ কোন অর্থ দিচ্ছে? আমি যদি বলি গমন মানে কি? যাওয়া। গমন মানে হচ্ছে যাওয়া, আগমন মানে আসা, আগমন মানে হচ্ছে আসা। তাহলে যাওয়া আর আসার মধ্যে সম্পর্কটা কি? বিপরীত। তাহলে দেখো প্রশ্নটা আসবে, আগমন শব্দের আ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে এটা দেখো বিপরীত অর্থ। গমন আর আগমনের মধ্যে সম্পর্কটা কি বলতো? বিপরীত। কি হবে? বিপরীত অর্থ। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল? এবং এই দুইটা প্রশ্ন তোমরা একটু মূল বইটা খুব ভালোভাবে দেখবা। এখান থেকে আরেকটা আসতে পারে, যে শব্দার্থগুলো আছে, যেমন কনসার্ট, কনসার্ট শব্দের অর্থ কি? অপরিচিতা গল্পে আছে। তারপরে দেখো, যে অন্তঃসলীলা বলা হয়, অন্তঃসলীলা,
তারপর এখানে কোন পত্রিকায় প্রকাশিত হয়, কোন পত্রিকা। তারপর এটি উত্তম পুরুষের জবানিতে লেখা, অপরিচিতা এটা কি হবে, উত্তম পুরুষের জবানিতে লেখা, এটা একটু মনে রাখবা। তাহলে দেখো তার একটা সে মাতৃ আজ্ঞা করেছিল এবং তার মধ্যে একটা আত্মমর্যাদা ছিল, মাতৃ আজ্ঞা। এবং এই অপরিচিতা গল্পের তোমরা যে পাঠ পরিচিতি আছে তার শেষ অংশটা দেখবা, শেষ লাইনটা, নতুন নারীর আগমনের মাধ্যমে, নতুন নারীর আগমনের মাধ্যমে কিন্তু সমাপ্তি ঘটেছে, এটা মনে রাখবা। কনসার্ট নানা রকম বাদ্যযন্ত্রের যে সমস্যার, অন্তঃসলীলা উপরে বালু থাকবে, নিচে পানি প্রবহমান থাকবে। এরপরে ট্রেনে অনুপমের দেখা মেয়েটির বয়স কত ছিল, সেখানে দেখো 17-র কথা উল্লেখ আছে, 17। আর যেহেতু এখানে 17 আছে সেক্ষেত্রে তুমি এই যে 16-17 এটা তুমি উত্তর রাখতে পারো আর কি, 16-17। আর এটা সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়, সবুজ পত্র, এটা মনে রাখবা। এই যে রবীন্দ্রনাথের ব্যথার দান কোন ধরনের রচনা, খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি, ব্যথার দান এটা কোন ধরনের রচনা। দেখো কাজী নজরুল ইসলাম, রবি ঠাকুর এনাদের যে সাহিত্যকর্মগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসে। ব্যথার দান এর পাশাপাশি মনে রাখবো, আমি এখানে 100% দিয়ে রাখছি, ব্যথার দান, তারপর আছে রিক্তের বেদন, ব্যথার দান, রিক্তের বেদন, তারপরে শিউলি মালা, শিউলি মালা, তারপর আছে পদ্ম, পদ্ম গোখরা আছে সম্ভবত, এগুলো তার হচ্ছে গল্প গ্রন্থ, কী হবে বলো তো, গল্প গ্রন্থ। আর কাজী নজরুল ইসলামের উপন্যাস মনে রাখার টেকনিক হচ্ছে বা কুম, বা থেকে হচ্ছে বাঁধন হারা, কু থেকে কুহেলিকা, ম থেকে মৃত্যু খোদা, ম থেকে কী হবে, মৃত্যু খোদা। এর পাশাপাশি কাজী নজরুল রবি ঠাকুরের যে উপন্যাসগুলো আছে এখান থেকে প্রশ্ন আসবে। রবি ঠাকুরের যে উপন্যাস আছে, রবি ঠাকুর, যেমন তোমার আছে ঘরে বাইরে, ঘরে বাইরে আছে, চোখের বালি আছে, চোখের বালি, তারপরে দেখা যাচ্ছে চতুরঙ্গ, চতুরঙ্গ, তারপরে আছে মালঞ্চ, ঘরে বাইরে, চোখের বালি, চতুরঙ্গ, মালঞ্চ, শেষের কবিতা, শেষের কবিতা। আর যদি বলা হয় শেষ লেখা, শেষ লেখা এটি হচ্ছে তার কাব্য হবে, কে বলো তো, কাব্য হবে, শেষ লেখা এটা কাব্য হবে। ক্লিয়ার? রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বলছো তুমি হচ্ছে মেয়েদের নাম, এই যে ভুল মানে ভুল বলবো না, কয়েকটার জন্য মানে এই যে পোলাপানের মাথায় যে আলাদা একটা প্যারা দিয়ে দেয়, এই যে ঘরে বাইরে, এখানে ঘর কি মেয়ের নাম, তারপর এই যে শেষের কবিতা, এই শেষ দ্বারা কি মেয়ের নাম বোঝাচ্ছে, চোখের বালি, এই চোখ হচ্ছে মেয়েদের ছেলেদের নাই, তারপরে মালঞ্চ, এই চতুরঙ্গ, এগুলো কি তোমার আছে কি, এগুলো দ্বারা মেয়েকে বোঝাচ্ছে। মানে ভাইরাল হওয়ার জন্য মানে দুই একটা শব্দ এমনি ওই টিকটকারের মতো এমনি পড়াইলে হয়ে যায় আর কি। কিন্তু তোমাকে প্রশ্ন দেখো ঢাবিস ইউনিটে এসেছে চোখের বালি, এটা হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস, শেষের কবিতা, ঘরে বাইরে, ঘর কি মেয়েদের নাম নাকি বলো তো, চোখ ছেলেদের নাই, এটা। পরের প্রশ্নটি দেখো, বলেছে সোনার কবিতার মর্ম বস্তু কি বলো। সোনার কবিতার মর্ম বস্তু কি, কোথায় গেল সেটা, আচ্ছা ওইটা ছিল তোমার হতাশা ছিল খুব সম্ভবত। কুলে একা বসে আছি নাহি ভরসা, এই যে সোনার কবিতা থেকে নিয়েছে দেখো কুলে, তাহলে কুল হচ্ছে কি একটা স্থান বোঝাচ্ছে, স্থান। হ্যাঁ ধন্যবাদ রিয়াজ জদ্দার তোমাকে। খেয়াল করো, কুলে একা বসে আছি চিহ্নিত অংশ কোন কারকে কোন বিভক্তি, তাহলে যদি স্থান বোঝায় তখন সেটা অধিকরণ কারক হবে। এবং দেখো কুল এ
যদি এ অন্তস্থ তে যদি থাকে তখন সেটা সপ্তমী বিভক্তি, অর্থাৎ এটা কি হবে, অধিকরণের সপ্তমী হবে। কি হবে, অধিকরণের সপ্তমী। আমরা আর কিছু সময় আছি, তারপর শেষ করব ক্লাসটি। কুলে একা বসে আছি চিহ্নিত অংশটি হচ্ছে অধিকরণের সপ্তমী হবে। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি, শুদ্ধ বানান। দেখো এখান থেকে প্রশ্ন আসবে, এখানে একটু ঠিক করে দিই আমি, ইতো হবে, ইতো। ইতো মধ্যে ইতোপূর্বে বানানটা গুরুত্বপূর্ণ, উপরুক্ত বা এখানে দেখো এই যে উপরযুক্ত বানান, এগুলো মনে রাখবা। উপরযুক্ত এটা কিন্তু অলরেডি এসেছে ঢাবিতে কিছুদিন আগে, চ ইউনিটে খুব সম্ভবত। অন্তর্ভুক্ত এখানে রেফ হবে, কি হবে, রেফ হবে। অন্তর্ভুক্ত, উপরযুক্ত এগুলোতে রেফ হবে। আর শ্রদ্ধাঞ্জলি শব্দ বানানে রস্বীকার হয়, কিন্তু এখানে দেখো আছে কি শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি এগুলোতে রস্বীকার হয়, কিন্তু এখানে আছে দীর্ঘইকার। এটা ভুল, একটা ভুল যা মানে বাকিগুলো ভুল। ভৌগোলিক বানান দেখো এখানে শতবার্ষিকী, মুহুর্মুহু সব কয়টা রস্যকার হবে, কিন্তু এখানে দীর্ঘকার আছে। দেখো পরের প্রশ্নটি, কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ, বহুব্রীহি, সুশীল এটা বহুব্রীহি। পাতায় পাতায় বলতে কি বোঝায়, দেখো এটা তোমার আধিক্যতে, পাতায় পাতায় মানে অনেক বোঝাচ্ছে, তাহলে যদি বেশি বেশি বোঝায় তখন সেটা কি হবে, আধিক্য হবে। কি হবে, আধিক্য হবে, আধিক্য। পরের প্রশ্নটি দেখো, পুকুরে মাছ আছে, এখানে পুকুরে কোন ধরনের কারো অধিকরণ কারক বুঝিয়েছে, অর্থাৎ ঐকদেশিক হবে। কি হবে, ঐকদেশিক। আমি একটু দ্রুত উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। কোন বিরাম চিহ্নে থামতে হয় না, সেটা তিনটা, সেটা মনে রাখবা। হাই ব্রো, এটার মাধ্যমে আমরা মনে রাখতে পারবো। হাই ব্রো, থামার দরকার নাই, এর মাধ্যমে আমরা যে যে বিরাম চিহ্নের ক্ষেত্রে থামতে হয় না সেটা মনে রাখতে পারবো। হা থেকে হচ্ছে হাইফেন, হাইফেনের ক্ষেত্রে আমরা থামবো না। ইলেক চিহ্ন, ইলেক চিহ্নের ক্ষেত্রে আমরা থামবো না। আর ব্রো থেকে হচ্ছে ব্র্যাকেট, ওই যে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী, এর ক্ষেত্রে থামা যাবে না। তাহলে তিনটার ক্ষেত্রে, একটা হচ্ছে হাইফেন, একটা ইলেক চিহ্ন, একটা ব্র্যাকেট। রাজার পক্ষে সব কিছুই সম্ভব, এখানে পক্ষে কি বলতো, তার সক্ষমতাকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, তার সক্ষমতাকে বোঝাচ্ছে। রাজার পক্ষে সব সম্ভব, তার সক্ষমতাকে বোঝাচ্ছে। যারা ক্লাসটি শেয়ার করেছো, মেনশন করেছো, আমি উত্তর সম্ভবত আর 1 ঘন্টা পর জিলানী স্যার পেজে পোস্ট করে দিব, তোমরা সবাই দেখে নিও। পরের প্রশ্ন দেখো, আশৈশব কোন সমাস, আশৈশব যে আযুক্ত থাকতে পারে, তারপরে যে তোমার উপযুক্ত থাকতে পারে, সেগুলো অব্যয়ভাব সমাস হবে। আশৈশব দেখো তোমার শৈশব পর্যন্ত, আসমুদ্র সমুদ্র পর্যন্ত, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, আমরণ মরণ পর্যন্ত, এগুলো অব্যয়ভাব সমাস হবে। কি হবে, অব্যয়ভাব সমাস হবে। উপশহর, উপকণ্ঠ, উপকূল এগুলো সব কি হবে, তোমার অব্যয়ভাব সমাস। কোন দুটি যৌগিক শব্দ যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক, তাকে বলা হয় যৌগিক শব্দ। যেমন এখানে দেখো আছে গায়ক আছে, গায়ক, তারপরে দেখো বাবুয়ানা আছে, তারপরে চিকামারা, চিকামারা শব্দের অর্থ হচ্ছে দেয়াল লিখন, দেয়াল লিখন। গায়ক, বাবুয়ানা, তারপরে চিকামারা। এরপরে দেখো আছে মধুর, মধুরও তোমার যৌগিক শব্দ। তারপরে আছে দৌহিত্র, কন্যার পুত্র বা নাতিকে বলে, কন্যার পুত্র বা নাতিকে, সেটা হচ্ছে দৌহিত্র। এগুলো সব হচ্ছে যৌগিক শব্দ হবে। আর হস্তি, বাসি এটা হচ্ছে দেখো, আর সন্দেশ এগুলো হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। রূঢ় বা কি হবে, রূঢ়ি শব্দ। জাস্ট মনে রাখো, এগুলো আগে ব্যাখ্যা সহকারে পড়িয়েছি অনেক। রাজপুত্র, তারপরে হচ্ছে মহাযাত্রা যদি বলে, তারপর জলদ, এগুলো হচ্ছে যোগ রূঢ় শব্দ হবে। কি হবে, যোগ রূঢ় শব্দ হবে, যেগুলো তুমি সমাসের সাহায্যে, ব্যাস বাক্যের সাহায্যে নির্ণয় করতে পারো। কী হবে বলো তো, যোগ রূঢ় শব্দ হবে, যোগ রূঢ়। উপগ্রহ, উপনদী এটা কোন অব্যয়ভাব সমাস, দেখো উপগ্রহ, তারপরে উপনদী এটা হচ্ছে ক্ষুদ্রার্থে, ক্ষুদ্র অর্থে অব্যয়ভাব সমাস হবে, ক্ষুদ্র অর্থে অব্যয়ভাব সমাস হবে, ক্ষুদ্র অর্থে। 39
শব্দের উপসর্গের অর্থ কি? দেখো 39 সেটা কি হবে 40-এর কম, 29 সেটা কি 30-এর কম, অর্থাৎ এই দ্বারা কম বোঝায়, কি বোঝায়? কম বোঝায়। বক্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি? প্রকৃতি প্রত্যয় কি? মনে রাখবা কথা বলা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে বস, হবে কি হবে? বস, বস। এখানে থেমেছে হস্যিন্ন হবে। আর বয়জা ফলা যদি থাকে তার প্রত্যয় হয়েছে তব্য, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় কি হবে? বস যোগ তব্য হবে। প্রকৃতি প্রত্যয় কি হবে? বস যোগ তব্য, বস যোগ তব্য হবে। বিপরীত শব্দ থেকে আসতে পারে যে ঋজু শব্দের সমার্থক শব্দ কোনটি? ঋজু এর সমার্থক শব্দ কি? ঋজু শব্দের সমার্থক শব্দ কি জানো? দেখো ঋজু এটা কি হবে? বঙ্কিম হবে। কি হবে? বঙ্কিম মানে বাঁকা। শুক্রবার স্কুল ছুটি থাকে, এখানে শুক্রবার সময়কে বোঝাচ্ছে, আর সময় বোঝালে সেটা কি হবে? এই যে অধিকরণ কারক হবে। আর শুক্রবারে কোনো বিভক্তি নাই, অর্থাৎ সেটা কি হবে? অধিকরণ কারকে শূন্য বিভক্তি। গাছে কাঁঠাল গোপে তেল, এখানে গোপে কোন কারকে কোন বিভক্তি? গোপে কোন কারকে কোন বিভক্তি বলো? গাছে কাঁঠাল গোপে তেল, এখানে গোপে কোন কারকে কোন বিভক্তি? প্রশ্নটা যদি এমন আসতো শিকারি বিড়াল গোপে চেনা যায়, শিকারি বিড়াল গোপে চেনা যায়, তাহলে শিকারি বিড়াল চেনার মাধ্যম হচ্ছে গোপ, তাহলে এটা কি হবে? তোমার করণ কারক হবে। কিন্তু এইখানে যে গোপে তেল, অর্থাৎ এটা দেখো অধিকরণ কারক হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যদি সম্পর্ক প্লাস বোঝায়, স্থান বোঝায়, সময় বোঝায়, তখন সেটা কি হবে? অধিকরণ কারক। জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা কার দায়িত্ব? এই যে মানব কল্যাণ থেকে এসেছে, মানব কল্যাণ, মানবের কল্যাণ, ষষ্ঠী তৎপুরুষ, মানবের কল্যাণ। মানবের কি হবে বলতো? কল্যাণ। এবং সেখানে এই যে বুদ্ধির মুক্তি আন্দোলনের কথা বলা আছে, আবুল ফজল, এটা একটু দেখবা, বুদ্ধির মুক্তি আন্দোলন। ওইখানে আর একটা শব্দার্থ আছে, কয়েকটা শব্দার্থ গুরুত্বপূর্ণ, যেমন র্যাশনাল, TIONL, র্যাশনাল, সেটা কী হবে বলতো? এই যে যুক্তি সম্পূর্ণ, বিচার বুদ্ধি সম্পূর্ণ। এটা জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা, সেটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। কার বলতো? রাষ্ট্রের দায়িত্ব হবে। পরের প্রশ্নটা দেখো, এখানে বলা ছিল যে সোনাত্তরী কবিতার মূল ভাববস্তুগত বিষয় কি? তোমার অপশনে থাকতে পারে, এখানে দেখো আছে হতাশা, এটা তো হতাশা হবেই। আর এটা যদি না থাকে তাহলে তোমার থাকবে যে মহাকাল ও হচ্ছে তোমার মানুষকে বুঝিয়েছে, মহাকাল ও মানুষ, এটা তোমার থাকতে পারে। কবি দীঘল রজনী কার জন্য জাগেন? যে কবির ঘুম হরেছে। দেখো মূল বইয়ে যেভাবে আছে সেইভাবে তুমি 18 বছর বয়স কবিতা, তারপর হচ্ছে তোমার এই যে প্রতিদান, বিভীষণের প্রতি মেঘনাদ, এগুলো একটু পড়িও। যদি বাইরে থেকে প্রশ্ন করে তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ এখান থেকে প্রশ্ন করতে পারে, লিখিত হোক আর তোমার MCQ। আর কবিতার একটা লাইন উঠিয়ে দিয়ে যদি আরেকটা লাইন চাই, সেটা প্রতিদান কবিতা বা তোমার হচ্ছে সোনাত্তরী কবিতা থেকে বা 18 বছর বয়স থেকে দিতে পারে। তাহলে যে কবির ঘুম হরেছে তার জন্য কবি দীঘল রজনী মানে দীর্ঘ রাত জেগে থাকেন। নিঠুরিয়া শব্দের অর্থ নিষ্ঠুর, এটা একটু মনে রাখবা। কোনটি প্রত্যয় ঘটিত শব্দ বলো? দুর্নিবিত, কোণঠাসা, কিশোরী। দেখো নবীন, এটা হবে। ইংরেজি ক্লাস হচ্ছে তোমরা গুচ্ছের আগে পাবা, অনেকগুলো পাবা। আমি আপাতত খুবই ব্যস্ত আছি। উন পাজুরে শব্দের অর্থ কি? উন পাজুরে এক কথায় প্রকাশ, তারপরে তোমার সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ অলরেডি আমি পোস্ট করে দিয়েছি জিলানী স্যার পেজে, এখান থেকে তোমরা দেখে নিও, ফ্রিতেই তোমরা পেয়ে যাবা। তোমাদের উপকারের জন্য এক জায়গায় করে আমি পোস্ট করে দিয়েছি, একটু দেখে নিও। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে আর কি। ওন পাজরে সেটা কী হবে বলো তো? মন্দ ভাগ্য হবে। কী হবে? মন্দ ভাগ্য। কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? অবশ্যই দেখবা ভুল বানান বা তোমার শুদ্ধ নয় কোনটি, এ ধরনের প্রশ্ন, যদি প্রশ্নটা ভালোভাবে পড়বা আগে। এই যে আকাঙ্ক্ষা বানান, এটা কিন্তু ভুল আছে, কারণ আকাঙ্ক্ষা বানান সঠিক উত্তর হবে ও এবং ক্ষীয় হবে। আর উজ্জ্বল এখানে বফলা, এটাও ঠিক আছে, কিন্তু এটা দেখো ভুল আছে এখানে। আর ঐতিহ্য, এটা বানান, যদি বলা এর উচ্চারণটা কি তাহলে মনে রাখবা
দুইটি দ্বিস্বর আছে, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। তাহলে ওইকে ভাঙলে আমরা কি পাই বলো তো? এই যে ও আর রস্যই পাই, ওই, তারপর হবে তিজ, তারপর হবে ঝো, এটি হচ্ছে তোমার উচ্চারণ হবে। মর্মে বেদনা দেয় যে, সেটা কি হবে? মর্ম স্পর্শী। কি হবে? মর্ম স্পর্শী। এগুলো তো মুখস্থ আইটেম, তোমাদের পড়ে নিতে হবে। আর সাজেশন আমি দিয়ে রেখেছি আগে থেকেই। বাংলা বাক্যে পদের স্বাভাবিক যে ক্রম সেটা কি হবে বলো? বাংলা বাক্যে যে পদের স্বাভাবিক ক্রম আছে সেটা প্রথমে কর্তা বসে, তারপর কর্ম, তারপর হচ্ছে ক্রিয়া। যেমন আমি ভাত খাই, আমি হচ্ছে কর্তা, কি খাই? ভাত খাই, কর্ম, আর খাই এটা হচ্ছে ক্রিয়া। অর্থাৎ প্রথমে কর্তা থাকে, তারপরে কর্ম থাকে, তারপর হচ্ছে ক্রিয়া থাকে। কোন শব্দগুচ্ছ সমার্থক? অর্থাৎ সমার্থক শব্দ কোনগুলো? বলো, সমার্থক শব্দগুলো কোনগুলো? সমার্থক শব্দগুচ্ছ এগুলো সব গুলো মানে সব ভার্সিটি, নার্সিং সবার জন্যই আর কি। যেমন পূর্বে অনেকেই ধারণা করতো যে নার্সিংয়ে প্রথম পত্র থেকে প্রশ্ন আসে না। গতবারের প্রশ্ন প্যাটার্ন দেখো, তারপর বুঝতে পারবা 8 থেকে 9টা প্রশ্ন এসেছে। সঠিক উত্তর দেখো, ছায়া, আভাস, প্রতিকায়, আদল, এগুলো সমার্থক শব্দ। কোন গুচ্ছটি সূর্যের সমার্থক শব্দ? সূর্য এর সমার্থক শব্দ নিচের কোনটি? সূর্য, সমুদ্র, পানি, রাত, পাখি, পুষ্প, তারপর হচ্ছে উর্মি, ঢেউ এর সমার্থক শব্দ উর্মি, এইগুলো থেকে আসতে পারে। তাহলে দেখো এই যে 6 নম্বর, কোন গুচ্ছটি সূর্যের সমার্থক শব্দ? এটা একটু জানাও দ্রুত। দেখো মিলিয়ে নাও, আফতাব আর একটা হচ্ছে আদিত্য, এটা হবে সূর্য সমার্থক শব্দ। ম্যানস্ক্রিপ্ট এর পারিভাষিক শব্দ কি? সেটা হচ্ছে পাণ্ডুলিপি হবে। কি হবে? পাণ্ডুলিপি হবে, পাণ্ডুলিপি। এরপর দেখো আবিধানিক বর্ণনাক্রম, এইখান থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই আসে ঢাবিতে। আবিধানিক বর্ণনাক্রম থেকে একটা প্রশ্ন আসে। আবিধানিক ক্রম মানে কি? দেখো আমরা যে ইংরেজিতে ডিকশনারিতে একটা শব্দ খুব সহজেই ইংরেজিতে যদি খুঁজতে বলা হয়, আমরা ওইখানে ইউজ টু, অভ্যস্ত, আমরা খুব সহজে উত্তরগুলো বের করতে পারি। কিন্তু বাংলায় যদি এটা আসে, আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি না, কারণ আমরা এর সাথে অভ্যস্ত না। তাহলে আবিধানিক বর্ণনাক্রম, এটা প্রথমে কি বসে বলো তো? এটা মনে রাখবা, এই সিকোয়েন্সটা মনে রাখবা। স্বর বর্ণ বসে, এই যে অ থেকে ও পর্যন্ত। এরপরে বসে হচ্ছে পরাশ্রয়। পরাশ্রয় কোনগুলো? দেখো অন্য বর্ণের উপর যেগুলো আশ্রয়, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো বসে পরাশ্রয়। এরপরে বসে কি? ক। ক এর পরে বসে হচ্ছে ক্ষীয়, তারপরে খ। এইভাবে কিন্তু ধারাবাহিকতাটা চলতে থাকে আর কি, আবিধানিক বর্ণনাক্রম। এবার দেখো আমি একটা বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো পারবা আর কি, এবং এর ক্লাসও আমার অনেক আগে নেওয়া হয়েছে। এখানে আছে কবি, একতা, 71, 21, একতা, 71, 21, খেয়াল করো। এই যে 3টা এখানে শব্দ আছে, এই 3টা শব্দের মধ্যে কোনটা আগে বসবে আমরা একটু দেখে আসি। এখানে প্রথমে এ আছে, এখানে এ আছে, এখানেও এ আছে। তাহলে দেখো 3টা শব্দের শুরুতে এ আছে, তাহলে আমরা নির্ণয় করতে পারছি না যে কোন বর্ণটা আগে বসবে। তাহলে কোন শব্দটা আগে বসবে? এবার যেহেতু প্রথম বর্ণটা 3টারই মিলে গিয়েছে, এজন্য আমাদের দ্বিতীয় বর্ণের কাছে যেতে হবে। দেখো এখানে ক আছে, এখানে ক আছে, এখানে ক আছে। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় বর্ণেও কারগুলো মিলে গিয়েছে। এবার কাজ হবে কি? দ্বিতীয় বর্ণে এখানে যে তোমার কার আছে, সে কার দেখতে হবে। দেখো তো এই কয়ের সাথে কোনো কার নাই। যদি কোনো কার না থাকে, আমরা জানি যার কার নাই সেটাকে নীলিন বর্ণ অ থাকে। কি থাকে? অ থাকে। অকে তোমার নীলিন বর্ণ বলা হয়। দেখো এই কয়ের সাথে কি আছে? আকার আছে। আর এখানে তুমি যেহেতু কার নাই, তাহলে অ ধরবা। এখানে কোন কার আছে বলো তো? এই যে রস্যুকার আছে। এবার দেখো এখানে ত আছে, এখানে তয়, এখানে তালবসা। খেয়াল করো তো এই সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। প্রথমে অ বসার কথা, হ্যাঁ বসেছে। এরপর আ বসেছে। এরপর আর পরে তোমার কি? রস্যইকার, দীর্ঘ, এগুলো নাই, কিন্তু সিকোয়েন্সটা ঠিক আছে দেখো। অর্থাৎ আবিধানিক বর্ণনাক্রম নিচের কোনটি? এটা কিন্তু সঠিক উত্তর হবে। অর্থাৎ তুমি দেখবা প্রথম বর্ণ যদি মিলে যায়, দ্বিতীয় বর্ণের কাছে যাবা, ওই দ্বিতীয় বর্ণে কোনো কার আছে কিনা সেটা দেখবা। যদি দ্বিতীয় বর্ণের সবগুলো মিলে যায়, সবগুলো, তাহলে তুমি তৃতীয় বর্ণের কাছে যাবা। কিন্তু আমরা এই পর্যন্ত দেখো মিলে গিয়েছে, একতা, 71, 21। আমরা আরেকটা অপশন চেক করি যে এটা
হয়নি কেন? সঠিক উত্তর খেয়াল করো তো, ফুল আছে, প্রথমে কি আছে ফ, এখানে ফ আছে, এখানে ফ। খেয়াল করো তো, প্রথমে ফয়ের সাথে এখানে কোনো কার আছে, রস্যকার আছে, এখানে কোনো কার নাই, তার মানে কি আছে অ আছে, এখানে কোনো কার নাই মানে কি আছে অ আছে। তাহলে আগে কি রস্য বসে নাকি আগে অ বসে বলো তো, কোনটা আগে বসে? এই যে দেখো সিকোয়েন্সটা, প্রথমে স্বরবর্ণ বসবে, এরপর পরাশ্রয়ী, তারপর হচ্ছে ক, কয়ের পরে ক্ষীয়। প্রশ্ন আসে যে আবিধানিক বর্ণনা ক্রম অনুযায়ী ক্ষীয় বর্ণের অবস্থান কোথায়? ক বর্ণের পরে, খ বর্ণের আগে, আর সর্বশেষ বর্ণটা হচ্ছে হ। অভিধানে সর্বশেষ বর্ণ হচ্ছে হ। এবার এইটা আমরা একটু দেখি, এখানে কি আছে দেখো তো, ক আছে, এখানে ক, এখানেও ক আছে। তাহলে আমরা জানি এই যে এই কয়ের সাথে কোনো কার নাই, তার মানে অ আছে, অকে বলা হয় নীল বা নীলিন বর্ণ বলা হয়। এই কয়ের সাথে আকার আছে, এই কয়ের সাথে কোনো কার নাই, অ আছে। দেখো তো সিকোয়েন্সটা মিলেছে কি না? সিকোয়েন্স কিন্তু মিলছে না, কারণ প্রথমে অ বসার কথা, তারপরে আবার অ বসেছে, সিকোয়েন্সটা মিলছে না। তাহলে সঠিক উত্তর কী হবে বলো তো এখানে? এই যে এই সিকোয়েন্সটা কিন্তু ঠিক আছে, একতা 71 21। এবং এর বিস্তারিত ক্লাস নেওয়া আছে একটা, যারা তোমরা হচ্ছে ঢাবিতে পরীক্ষা দিবা আর কি, আমার কাছে চেয়ে নিও, ক্লাসটা আমি দিয়ে দিব। চশমা কোন ভাষার শব্দ? চশমা কোন ভাষার শব্দ বলো? আজকে এই পর্যন্ত দিয়ে আর কি শেষ করব। চশমা কোন ভাষার শব্দ এটা একটু জানাও। এর পাশাপাশি দেখো তোমাদের পড়তে হবে যে পর্তুগিজ, সেটা আলকাত্রা আছে, আলকাত্রা, তারপর হচ্ছে আলপিন, আলকাত্রা, আলপিন, পেরেক, তারপর হচ্ছে আতা, আনারস, পেয়ারা, পেঁপে, আতা, আনারস, পেয়ারা, পেঁপে, তারপর হচ্ছে গুদাম, পাদ্রি, এগুলো হচ্ছে তোমার পর্তুগিজ, মানে গুরুত্বপূর্ণ আর কি। তারপর হচ্ছে দেখো তোমার যদি বলা হয় এই যে তুর্কি শব্দের মধ্যে রয়েছে তুর্কি, যেমন কাশি আছে, তারপরে দেখো বাবুরসি, তারপর হচ্ছে দারোগা, এগুলো তোমার কী হবে বলতে তুর্কির মধ্যে যাবে। কী হবে? তুর্কির মধ্যে। আজকে আর সম্ভব না, আজকে শেষ করব ক্লাসটি। পরবর্তীতে আমি এইগুলো সব পোস্ট করে দিব আর কি। দেখো এই যে সঠিক উত্তর সহ যে 160টা প্রশ্ন আছে, আরও তোমরা অনেক প্রশ্ন পাবা, এগুলো একটু পড়বা, আর সবগুলো পোস্ট করা আছে, সমস্যা হলে আমাকে একটু জানাবা। আর এখানে হচ্ছে দেখো এই যে ফার্সি হবে, ফার্সি আর ফরাসি এই সংক্রান্ত যে শব্দগুলো আছে, যেমন তোমার আছে দেখো রেস্তোরাঁ আছে, রেস্তোরাঁ, এটা কোন ধরনের শব্দ? এটা কিন্তু আসে, এগুলো একটু দেখবা। তো আজকে এ পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু জানাও, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে একটু জানাও। এবং পরবর্তী ক্লাস তোমরা খুব সম্ভবত 18 তারিখ, 19, 20 এই তারিখগুলোতে একেবারে মানে আরও বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে তোমাদের ক্লাসটি হবে। আর আমি এটা পোস্ট করে দিব, জিলানী স্যার পেজে পোস্ট করে দিব, তোমরা আগামী 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবা। তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়াশোনার সঙ্গেই থাকবা, বেশি বেশি পড়তে থাকো। অনেক প্রতিযোগিতা হবে, তার মধ্যে তোমার লক্ষ্য থাকবে 100টা সিট না, তোমার লক্ষ্য থাকবে আমার আসন লাগবে একটা। যদি ভার্সিটিতে বা নার্সিং কলেজে একটা আসন থাকে, ওই একটা আসনই আমি পাবো, এমন মনস্থির করে নিজের উপর বিশ্বাস রেখে পড়তে থাকো, সমস্যা হবে না। আর বেশি বেশি পড়বা। তুমি যদি একবার মানে 1 ঘন্টা পড়ো, সে তুমি 3 ঘন্টা রিভিশন দিবা, তাহলে তোমার মাথায় সেট হয়ে যাবে। তুমি যদি 1 ঘন্টা পড়ো বা আজকের পড়া আগামী দিনের জন্য রেখে দাও, তাহলে তুমি ওই পড়াটা ভুলে যাবা, দীর্ঘস্থায়ী থাকবে না, তোমার স্মৃতি থেকে তুমি ভুলে যাবা। এই জন্য যেটাই পড়ো না কেন, 30 মিনিট পড়ো আর 1 ঘন্টা, তার দ্বিগুণ সময় তুমি রিভাইজ করবা, রিভিশন দিবা। তাহলে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সার্কুলার এখনো দেয়নি, দিয়ে দিবে। কে একজন পেজের লিঙ্কটা দিয়ে দিও এখানে।
19 নাম্বারটা হিন্দি আছে, হিন্দি। আচ্ছা, এরপরে হচ্ছে 8:30টায় আরেকটা ক্লাস পাবা, সেটা একটু মানে রেস্ট নিয়ে পরবর্তীতে ক্লাসে যুক্ত হয়েও, আমি শেয়ার করব। ভালো থাকো।